হ্যালো বন্ধুরা, আমি মাইতি। আমাদের ফাইজা স্টোরি চ্যানেলের সকল প্রকার পাঠগল্প পেতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে পাশে থাকুন। থ্যাংক ইউ। আর যে সন্ধ্যায় ফ্লাইট 7টা নাগাদ, যাবতীয় সকল কাজ গোছানো শেষ, শুধু এতটুকু বলে থামল নওশাদ। শুকো ঘামের চিহ্ন দেখা গেল তার কপালে। ইতস্তত বোধ করল পরের বাক্য বলার আগে। ঢাকার বিলাসবহুল 28 তলা ফ্লোর সমৃদ্ধ উঁচু দালানের 25তম ফ্লোরে দাঁড়িয়ে সে। রুমের তাপমাত্রা এয়ার কন্ডিশন থাকার কারণে মাত্র 19 ডিগ্রি সেলসিয়াস হয়ে আছে। তারপরও কেন জানি নওশাদের হাতের তালু ঘামছে তার কপাল। সামনে দাঁড়িয়ে থাকা লোকটা নওশাদের দিকে পিঠ দিয়ে খোলা বেলকনিতে দাঁড়িয়ে, অর্থাৎ নওশাদের অবস্থান লোকটার ঠিক পেছনের দিকে, যার দরুন নওশাদ বুঝতে পারছে না লোকটার হাবভাব। এইদিকে নওশাদ তাকে কাজ অসম্পূর্ণ রয়েছে এ কথা বলতেও ভয় করছে। নওশাদ জানে না এর প্রতিক্রিয়া কেমন হবে। যতই সে লোকটার বাম হাত হোক না কেন, এক প্রকার ভীতি কাজ করে যখন কোনো কাজ অসম্পূর্ণ থাকে। কোনো রকম প্রতিক্রিয়া না দেখে গলা শুকিয়ে উঠল নওশাদের। এক পা এগিয়ে ফের বলে উঠল, ছেলেরা তাকে খুঁজছে। আর যে আপনি নিশ্চিন্তে থাকুন, তাকে পাওয়া মাত্রই শুট করব। নওশাদের এমন কথায় ঘাড় ঘুরিয়ে তাকালো লোকটা। বরকালো নওশাদ কিঞ্চিত ভর্ত চোখ করে তাকিয়ে রইল মানুষটার কঠিন মুখের দিকে। লোকটা পুনরায় ফিরে তাকালো সামনের দিকে। তার ছিলর হাসি শোনা গেল তার পরক্ষণেই বেলকনি থেকে এগিয়ে এলো রুমের দিকে। এক পা অন্য পায়ের উপর দিয়ে আঁশ করে বসলো আরামদায়ক গদিতে। ঘাড় কাত করে তাকালো নওশাদের দিকে। এরপরে গমগমে আওয়াজে বলল, তার এত সহজ মৃত্যু হলে সে নিজের কৃতকর্মের জন্য আফসোস করবে কি করে? আর ওকে এত সহজে মেরে ফেললে আমার ব্যক্তিত্বে যে আঘাত আসবে। গদিতে হেলান দিয়ে মাথা এলিয়ে দিল আরো যে। এরপর তার ছেলের হাসি দিয়ে বলে উঠল, ওর মতো একটা হিংস্র জানোয়ারকে হিংস্রভাবে নিজের হাতে শেষ করব বলেই এত দূর আসা। যতক্ষণ না তাকে ছিলে তার হৃৎপিণ্ড হাতে নিয়ে মাপতে পারছি, ততক্ষণ এই অধমের শান্তি মিলবে না। যাকে সেসব কথা। কয়টা বাজে এখন? চরম বিস্ময় নিয়ে তাকিয়ে রইল নওশাদ। সামনে যে বসে আছে তার থেকে এত শান্ত আর জন্মছাড়া প্রতিক্রিয়া আশা করেনি নওশাদ। তার মতো একজন আন্ডারওয়ার্ল্ড মাফিয়া যে হাসতে হাসতে মানুষের জান নিতে জানে, সেই ব্যক্তিকে ধোঁকা দিয়ে পালিয়েছে একজন। আর যে কে ধোঁকা দেওয়া হয়েছে এতটাই সহজ। সাদা পোশাকে মরানো ভদ্রলোক আর যে, যার কাজ সমাজের সামনে একরকম আর সমাজের বাইরে আরেক রকম। সমাজের সকলের সামনে সে একজন বিজনেস টাইকুন, একজন আদর্শ মানুষ যার থেকে হাজারো মানুষ অনুপ্রাণিত হয়। আর সমাজের বাইরে অতি নিকৃষ্টতার চরিত্র, হিংস্রতা দিয়ে সে নেকড়েকেও হার মানাবে এমন। তবে তার এমন শান্ত মেজাজ কোনো এক অনাগত ধ্বংসের পায়তারা করছে বুঝায়। এসব মনে পড়তেই বুক ধক করে উঠল নওশাদের। সে বুঝলো আর যে এত সহজেই সবকিছু ছেড়ে দিবে তা বেমানান। নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে। ঠিক তখনই ভাইব্রেট হলো আরজের মোবাইলটা। ঘাড় কাত করে আরজে তাকালো সেদিকে। ঠোঁটে এক অদ্ভুত হাসি। বাম হাতে ফোনটা রিসিভ করে কানে ধরল সে। এক নজর তাকালো নওশাদের দিকে। তার হাসি চওড়া হলো। ভরকালো নওশাদ তাকিয়ে রইল আরজের দিকে। আরজে কেন হাসছে তা বুঝে উঠল না। পরক্ষণেই আরজে উঠে দাঁড়ালো। নওশাদের দিকে এগিয়ে এসে নওশাদের কাঁধে হাত রাখল। নওশাদ তার এমন আচরণ বুঝল না। তার বুকটা ধকধক করছে কারণ জানার জন্য। ভর্ত চোখে তাকিয়ে রইল ছেলেটা। গলা শুকিয়ে কাঠ হয়ে উঠল। তারপরও আরজেকে উদ্দেশ্য করে বলল, আমি তাকে অবশ্যই খুঁজে বের করব। নিজে না পারলে বাড়তি ফোর্স অ্যাড করব। এই বিষয়ে নিশ্চিন্তে থাকুন। আর যে আরজে ঠোঁটে একটা ক্রূর হাসি রেখে বলে উঠল, সে তোমার থেকে 3 কদম সামনে ছিল, তারপরেও চোখে ধুলো ছিটিয়ে পালালো। কি আশা করতে বলছো নওশাদ? হতাশ করলে আমায়। খুব হতাশ হলাম বুঝলে। অ্যাটলিস্ট
তোমার থেকে এটা আশা করিনি। সো স্যাড। নওশাদের চরম খারাপ লাগা অনুভব হলো। মনে হলো তার জীবনের সবচাইতে বড় ব্যর্থতা বুঝি এইটা। আজ বুঝি সে হেরে গেল। নওশাদের চোখ নামিয়ে নিল আরজের থেকে। অপরাধ বোধে নিজের দিকে তাকাতেই আরজি বলে উঠল। বেরোচ্ছি আমি। নওশাদ তার এমন কথাই চমকালো, কারণ এখন মাত্র দুপুর 3টা কি 3:30 বাজে। এই মুহূর্তে আরজি কোথায় যাবে? এখান থেকে এয়ারপোর্টে পৌঁছাতে মাত্র আধা ঘন্টা সময় লাগে। তবে এত তাড়াতাড়ি কেন বেরোচ্ছে? এমন ভাবনায় আরজেকে কিছু জিজ্ঞেস করতে গিয়েও করেনি সে। চুপচাপ তাকিয়ে রইল। আরজে তার দিকে তাকালে সে আবার চোখ নামিয়ে নিল। আর যে আপনাকে হতাশ করা আমার মোটিভ ছিল না। এই ব্যর্থতা আমাকে তাড়া করে বেড়াচ্ছে সারাক্ষণ। যত তাড়াতাড়ি সম্ভব আমি খুঁজে বের করব তাকে। আপনি প্লিজ শান্ত হন। আরজে পরনের কালো শার্টটার উপর একটা চারকোল রঙের স্যুট পরল। সুদীর্ঘ আর সুঠাম দেহের অধিকারী এই পুরুষের শরীরে যেন সব কিছুই শোভা পায়। সাথে তার পাতলা ভুরুদয়ের নিচের গভীর চোখ জোড়া, ডান ভুরুর শেষে একটা কাটা দাগ, আর 4টে বাঙালি পুরুষের ন্যায় গাল ভর্তি দাড়ি থাকার পরিবর্তে ক্লিন সেভ করা, যার দরুন জ লাইনটা শার্পলি দেখা যাচ্ছে। গলার অ্যাডামস অ্যাপেলটা যেন সবচেয়ে বেশি আকর্ষণীয়। সব মিলিয়ে সুদর্শন না বলে বেমানান মনে হয়। একটা চাবি হাতে নিয়ে হাতে ঘড়িটা ঠিক করতে করতে বলল। আর গিল্ড হয়ে লাভ আছে? যাই হোক, বাস্টারটাকে পাওয়া গেছে, ডোন্ট ওয়ারি। আর যে কথাটা নওশাদের কানে পৌঁছালো মস্তিষ্কে ধরা দিল না। বুঝতে সময় নিল হয়তো। বোকা নয়নে একবার তাকালে আরজের দিকে। আরজের রুম থেকে বেরিয়ে যাবে তার আগে একবার তাকালো। পুনরায় নওশাদের দিকে এগিয়ে এলো সে। কাঁধে হাত দিয়ে বলে উঠল। মথুরাপুরে যাচ্ছি। সেখানে হিসেবটা মিলিয়ে জানোয়ারটাকে মাটিতে পুঁতে তবেই দেশ ছাড়ব। তোমার উপর গর্ব আমার, সাবধানে থেকো। এটুকু বলেই হাঁটা ধরল আরজে। নওশাদ জীবনের প্রথম বারের মতো আরজের এমন আচরণ দেখছে। চরম বিস্ময়কর বিষয়টা, সাথে বেমানানো। ও কখনো এমন শব্দ আশা করেনি আরজের থেকে। সবচেয়ে বড় কথা, আরজের গর্ববোধ করে তাকে নিয়ে। বিস্ময়কর নয় বুঝি? বোকা বোকা ভর্ত চোখে তার যাওয়ার পানে তাকিয়ে রইল নওশাদ। কিছুক্ষণ এইভাবে দাঁড়িয়ে থেকে রুম থেকে বেরিয়ে গেল সে। পরক্ষণে নিচে পার্কিংয়ে গিয়ে গাড়ির নিকট দাঁড়াতেই তার মোবাইল বেজে উঠল। এমন অসময়ে কে কল করলো ভাবতে ভাবতে রিসিভ করলো সে। অপর প্রান্ত থেকে অনেক তাড়াহুড়োয় থাকা একটা মেয়েলি কণ্ঠ শোনা গেল। নওশাদ সাহেব আছেন কোথায়? পাখি খাঁচা থেকে উড়ে যাওয়ার আগেই মথুরাপুর নিউ কনস্ট্রাকশন বিল্ডিংয়ের 37 নম্বরে আসুন। পাখি হাতছাড়া হলে আমি কিন্তু আপনাকে খাঁচায় পুরব। এটুকু বলেই কল কেটে দিল। বেকুব বনে গেল নওশাদ। গলার স্বর শুনে বুঝলো তার সিনিয়র ইনভেস্টিগেটরের কল। সামলে নিল নিজেকে। সে নিজে একজন সিআইবি অফিসার, তার দরুন পদে পদে সাবধান থাকতে হয় তাকে। এই বুঝি এক্সপোজ হয়ে গেল যে সে একজন সিবিআই হয়েও অন্য একজন মাফিয়ার বাম হাত। গাড়িতে উঠতেই মনে পড়লো আরজেও তো মথুরাপুরের দিকে গেছে। তবে কি তার সিনিয়র আরজের খবর জানতে পারলো? এটা কি করে সম্ভব? মাথায় যেন আকাশ ভেঙে পড়ল তার। চটজলদি মোবাইলটা হাতে নিয়ে গাড়িটা স্টার্ট দিল। আরজেকে কন্ট্যাক্ট করার চেষ্টা করলো প্রথমে, কিন্তু সে ফোন তুলছে না। নওশাদ চিন্তিত হলো। সূক্ষ্ম ঘামের চিহ্ন পুনরায় দেখা গেল কপালে। এবার আরেকবার কল করলো তার সিনিয়রের কাছে। না, সে ফোনটা রিসিভ করছে না। খালি রোডে হাওয়ার গতিতে গাড়ি ছোটাতে লাগলো সে। এবার আরজে হাতছাড়া হলে পুনরায় তাকে অ্যারেস্ট করতে টাফ বিষয় হয়ে যাবে। শীতের বিকেলটা পেরি ধরণীতে সন্ধ্যা নামলো মাত্র। চারিদিকে কুয়াশা ঘিরে ধরলো। বাতাসটা এতটাই ঠান্ডা হতে লাগলো যেন ধারালো বরফ। নাক চিরে ভেতরে ঢুকে আবার বেরিয়ে আসে। হিমশীতল পরিবেশে উলঙ্গ অবস্থায় সিলিংয়ের সাথে ঝুলছে আজমির খান। পরনে একটা তুচ্ছ সুতাও নেই তার। পাগুলো উপরের দিক দিয়ে মাথাটা নিচের দিকে ঝোলানো। হাতে পায়ে কতগুলো তার লাগানো। অনবরত ঘুষি দেওয়ার ফলস্বরূপ নাক ফেটে রক্ত ঝরছে তার। বুকে 2-3 ঘা ছুরি দিয়ে আঘাতে ক্ষত। তার ঠিক সামনের চেয়ারে গা এলিয়ে বসে আছে আরজে। পাশে পড়ে আছে একটা মেশিনের মতো কিছু। আরজের পেছনে দাঁড়িয়ে আছে আরো 2 জন।
একজনের চেহারা কালো কুচকুচে নিগ্রো টাইপ, আর অন্য একজন ধবধবে সাদা চাইনিজ। দুজনই যে ভিন্ন দেশি তা তাদের চেহারার কারণে বোঝা সম্ভব। আজমির খান পিটপিট করে চোখ খুলো, সামনে আরজেকে দেখে ঝুলন্ত অবস্থায় হাত জোর করে নিজের যান ভিক্ষা চাইতে লাগলো। আওয়াজ বের হলো না তার গলা হতে। তার এমন অবস্থা দেখে ঠোঁট গোল করে শীষ বাজালো আরজে। পরক্ষণে ঠোঁট বাঁকিয়ে হাসলো সে। চোখ বিরক্তিকর শব্দ উচ্চারণ করলো আজমির খানকে দেখে। হয়তো তাকে বুঝতে চাইলো যে তোমার জন্য আমার আফসোস হচ্ছে, বড্ড আফসোস। আজমির খানের আওয়াজ না পেয়ে উঠে দাঁড়ালো আরজে। তার একটু কাছে এগিয়ে গিয়ে রড দিয়ে তার থুতনিতে ধরলো। বাঁকা হেসে বলতে লাগলো, জানিস, একটা প্রবাদ আছে, অতি চালাকের গলায় দড়ি। বেশি চালাকি করেই আজ তোর এই দশা। কি পালাতে পারলি? কি লাভ হলো এত চালাকি করে? সেই তো ধরেই ফেললাম। এরপর একবার পেছনে ফিরে কালো লোকটাকে উদ্দেশ্য করে আরজে বলতে লাগলো, ওর ছাল তুলে নাও, এরপর তাতে লবণ মরিচ ভরো। যতক্ষণ না মরবে এভাবেই পাল্টাপাল্টি মরিচ লবণ লাগাবে। বডি বিল্ডারদের মতো দেখতে ছেলেটা একবার চোখ ঘুরিয়ে তাকালো পাশের চাইনিজ বফিগার্ডের দিকে। এরপর পুনরায় আরজের দিকে তাকিয়ে রইল অনিমেষ। তাদের মনে হলো সুন্দর চেহারার এই মানুষটি বড্ড হৃদয়হীন আর হিংস্র। নয়তো একটা জীবন্ত মানুষকে এভাবে কেউ খুন করার কথা বলতে পারে? বডিগার্ড দুটো চোখের ভাষা বুঝতে পেরে পিচ্ছি ভয়ানক আওয়াজ করে হেসে উঠল আরজে। সেই হাসিতে কেঁপে উঠল চারপাশ। হাসতে হাসতে আরজে পুনরায় চেয়ারে বসল। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো আজমিরের দিকে। আজমির বহু কষ্টে বলে উঠল, এই যাত্রায় ছেড়ে দাও, আর কখনো তোমার বিরুদ্ধে যাব না। প্লিজ দয়া করো, এতটা নির্দয় হইও না। আজমিরের কথাই আরজের হাসির আওয়াজ পালো। পাগলের মতো হাসতে হাসতে গড়িয়ে পড়তে নিল পরক্ষণে। পর মুহূর্তেই এক মুহূর্তে মুখভঙ্গি পরিবর্তন করে ফেল, ঘাড় কাত করে বলে উঠল, যার চাল আমার পছন্দ হয় তার 7 খুন মাপ। তবে যে আমার নাম অবৈধভাবে ব্যবহার করে বেঁচে খায়, তাকে বাঁচিয়ে রাখলে লোকজন ব্যক্তিত্বে আঙুল তুলবে। তার চেয়ে বরং তুই মরে যা। কথা শেষ করে পাশে পড়ে থাকা মেশিনটার লাল বোতাম চাপল। অমনি আজমিরের শরীরে তড়িৎ প্রবাহিত হতে লাগলো। একবার ঝটকা দিতেই তার নাক থেকে রক্ত পড়া বন্ধ হয়ে গেল। কেঁপে কেঁপে উঠল আজমির। তার মুখ দিয়ে গড়ালো লালা। চোখ বড় হলো, বাঁচার চেষ্টা করলো চূড়ান্ত, কিন্তু পারল না। বিদ্যুৎ তরঙ্গের সাথে যুদ্ধ করতে করতে বন্ধ হলো তার হৃৎপিণ্ডের ধকধক আওয়াজ। মাত্র শুরু হওয়া কনস্ট্রাকশন বিল্ডিংটাও ঘেরাও করে দাঁড়িয়ে আছে শতজনের ওপর একটা ফোর্স। গোটা বিল্ডিং অন্ধকারে ডুবে, শুধু 16তম তলার করিডোরে নীল আলো ঝলকাচ্ছে। সিঁড়ি বেয়ে উঠল সিবিআইয়ের স্পেশাল ইউনিট। সবচেয়ে সামনে হাঁটছে সিনিয়র ইনভেস্টিগেটর অহনা শেখ। গায়ে কালো জ্যাকেট, গলায় আইডি কার্ড ঝুলছে, চুল বাঁধা, চোখে তীব্র মনোযোগ। তার পেছনে তার সিবিআই টিম, ফরেনসিক ডিপার্টমেন্ট আর নওশাদ। এর মধ্যে সিবিআই টিমের একজন এগিয়ে এসে বলে উঠল, ম্যাম, মৃতদেহ রুমের সিলিংয়ের সাথে ঝুলছে, সাথে একাধিক ছুরির আঘাত আর বৈদ্যুতিক শট দিয়ে মারা হয়েছে তাকে। অহনা তেজি স্বরে বলল। কিলার নিশ্চয়ই পালিয়েছে। বলে অহনা বৈদ্যুতিক শট দিবার মেশিনটা নিকট গেল। জেনারেটরের সাথে পাশের খাম্বা থেকে বিদ্যুৎ দিয়ে এই খুন করা হয়েছে। চারিদিকে একবার তাকালো। একটা গ্লাভস পরে আছে পাশটায়, সাথে একটা ধারালো ছুরি। ফোর্স একজন চিন্তিত কণ্ঠে বলে উঠল, ম্যাম, এই পর্যন্ত 6টা খুন হয়েছে। এর মধ্যে 4 নম্বর খুনটা ঠিক এভাবে করা হয়েছিল। ফরেনসিক টিম লিডার থতমত খেয়ে বলে উঠল, ইয়েস ম্যাম, এবং মনে হচ্ছে সে বেশ প্রফেশনাল। কোনো ফিঙ্গারপ্রিন্টও রাখেনি কিলার। অহনা ঠান্ডা গলায় বলল, আপনারা ভুল ভাবছেন, এটা প্রফেশনাল কিলার নয়, এটা তার খুনের স্টাইল। দলের সবাই একে অপরের দিকে তাকালো। নওশাদ এগিয়ে গিয়ে ও পেছনে ফিরে তাকালো একবার। হুট করেই অহনা গাড়ির চাবিটা হাতে নিয়ে বেরুতে নিল। ফোর্সের একজনকে বলল ইমিডিয়েটলি দেশ থেকে বাইরে যাওয়ার সকল ফ্লাইট বন্ধ করতে বলতে।
তার পেছন পেছন নওশাদও যেতে নিল। ঠান্ডা কণ্ঠে জিজ্ঞেস করলো, ম্যাম, আপনি কি মনে করছেন এটা সেই মাফিয়া? অহনার কণ্ঠ আরও তীক্ষ্ণ হলো। সে শতভাগ নিশ্চিত হয়ে বলে উঠল, হ্যাঁ, আর যে ওই এমন খুন করবে, ও ব্যতীত এমন খুন ইম্পসিবল। বিগত খুনগুলোর সাথে এটার অনেক মিল আছে। আমার যদি কোথাও ভুল না হয়ে থাকে, তবে এটা আর যেই করেছে। দেশের বাইরে যাওয়ার সব রেকর্ড এখনই সিল করো। সিভিল এয়ারপোর্ট, প্রাইভেট টার্মিনাল, ভিআইপি লঞ্চ, কেউ যেন বেরোতে না পারে, কেউ। তার গলার প্রতিটা শব্দ যেন বরফ কাটা ছুরির মতো ঠান্ডা। মুহূর্তেই 3জন অফিসার দৌড়ে নিচে নেমে গেল। নওশাদের বুক ধুকধুক করছে। এমন আচরণ দেখে মনে হলো অহনা ঠিকই বুঝে ফেলেছে কিছু, কিন্তু সে কিভাবে আর্যের সম্পর্কে জানতে পারে? নওশাদের পা ধীর হলো। তার চোখে কোনো অভিব্যক্তি নেই, শুধু তাকিয়ে রইল। নওশাদের থেমে যাওয়া লক্ষ্য করে অহনা পেছন ফিরল, একটা বাঁকা হাসি দিয়ে বলে উঠল, আপনাকে খুব চিন্তিত দেখাচ্ছে নওশাদ সাহেব। কিলার কি পালাতে দেখেছেন নাকি? গলা শুকিয়ে কাট। দূরে দাঁড়িয়ে থেকেও নওশাদ বলে উঠল। ম্যাম, আমি তো এখনই এলাম আপনার সাথে। অহনা চোখ সরু করে তাকালো, ইন্টারেস্টিং। তারপর হঠাৎ হালকা হাসলো। চলুন, আমার সাথে একটা জায়গায় যেতে হবে। নওশাদ থমকে গেল, হালকা স্বরে জিজ্ঞেস করলো, কোথায়? কিন্তু প্রশ্ন করার আগেই অহনা সামনে হাঁটতে শুরু করলো। ফোর্সের একজন ওয়াকিটকি কানে ধরে বলতে যাচ্ছিল। ম্যাম, বিমানবন্দরের চেকপোস্ট থেকে বলছি। অহনা এক মুহূর্ত অপেক্ষা না করে গাড়িতে বসেই নওশাদকে ইশারা করলো গাড়িতে ওঠার জন্য। নওশাদ ওঠা মাত্রই গাড়ি ছুটল। যত জলদি সম্ভব পৌঁছাতে হবে। গন্তব্য বাংলাদেশ এয়ারপোর্ট। 20 মিনিটের মাথায় পৌঁছেও গেল সে। এয়ারপোর্ট। ঢাকার ঠান্ডা বাতাসেও অহনাতের নিঃশ্বাস ভারী হলো। গাড়িটা 2 লেন ক্রস করে ব্রিজ পেরিয়ে এয়ারপোর্টে ঢুকল মাত্র। সিকিউরিটি কোড দেখেই পথ খুলে যায়। অহনা গাড়িতে বসেই বলে উঠল, টার্মিনাল 2 সব এক্সিট ব্লক করো। ডিপাচার্জের শেষ 10টা ফ্লাইট চেক করো। অফিসাররা তার ভয়ঙ্কর কণ্ঠে অভ্যস্ত। নওশাদ হতভম্ব হলো। এত বছরের অভিজ্ঞতায় কখনো তার সিনিয়র ইনভেস্টিগরকে এমন আচরণ করতে দেখেনি সে। অহনা গাড়ি থেকে নেমে বড় বড় কদম ফেলে ইমিগ্রেশন ডেস্কে পৌঁছালো। পেছন পেছন নওশাদও ইমিগ্রেশন ডেস্কের সামনে দাঁড়িয়ে থাকা অফিসারটা এগিয়ে এলো। ম্যাম, কিছুক্ষণ আগেই ডেটা মতে এই আধ ঘন্টায় 2টা ফ্লাইট টেক অফ করেছে। অহনার চোখ সরু হলো। যে উঠতে নিল, সামলে নিল নিজেকে। তার নিষেধ করা সত্ত্বেও ফ্লাইট বাতিল করল না এই মস্তিষ্কহীন প্রাণীগুলা। দাঁতে দাঁত চেপে জিজ্ঞেস করলো, কোথায়? কোন কোন জায়গায়? একটা ছিল ইন্ডিয়ান দিল্লি আর অন্যটা ইস্তাম্বুল তুর্কিমান। ফ্লাইট ইন্ডিয়ারটা 7:30-এ আর অন্যটা 7:45-এ। ইন্ডিয়ারটার 15 মিনিট পরে তুর্কি ফ্লাইট ছিল। ইস্তাম্বুলের ফ্লাইট কতক্ষণ হবে উড়েছে? আপনার আসার প্রায় 10 মিনিট আগে উড়েছে। নওশাদের বুকটা হালকা হলো। হাঁপ ছেড়ে বাঁচল সে। কিন্তু অহনা, তার মুখে ভেসে উঠল সেই ভয়ঙ্কর রাগ। 1 সেকেন্ড, 2 সেকেন্ড। পাশের ডেস্কে একটা ঘুষি মারল অহনা। সাথে চেঁচিয়ে উঠল সে। আবার পালালো, আবার। ওর হাতের গ্লাভসটা করক করে ছিঁড়ে গেল। সিকিউরিটি মনিটরে সবুজ আলো জ্বলছে। অহনার আগে গজগজ করে বলে উঠল, এই শহরে, এই দেশে আমার নাকের ডগা দিয়ে আরেকবার পালিয়ে গেল। তার চোখ লাল হয়ে উঠল। তার ভেতরে এটা কেস নয়, ব্যক্তিগত অপমান। ম্যাম, সে আসলেই সব কিছু পরিকল্পনা করে। সে একটা মাস্টার মাইন্ড। এবার সে তো পালিয়েছে, কেস কি তবে ক্লোজ? অহনা আস্তে ঘুরে তাকায়। নওশাদ, আমাকে টানা 6টা কেসে বোকা বানিয়েছে সে। এত সহজে ছেড়ে দিলে তো ইগোতে আঘাত আসবে। তার প্রতিটা পদক্ষেপের শোধ আমিই নেব। পেছন ফিরে অফিসারের দিকে তাকিয়ে বলে উঠল, অফিসার, ইস্তাম্বুলের এয়ারপোর্টে যোগাযোগ করুন। আগামী আধা ঘন্টার কোনো ফ্লাইট আছে তা জানুন। নওশাদ ভ্যাবাচাকা খেয়ে তাকিয়ে রইল অহনার দিকে। জিজ্ঞেস করলো, কিন্তু কেন ম্যাম? আই মিন, সে তো ইস্তাম্বুলেই থাকবে নিশ্চিত। আপনি এত হাবাচন্দন কবে থেকে হলেন নওশাদ?
আপনার কেন মনে হয় সে সেখানেই থাকবে? সে চরম চালাক। সাপ নিজের খোলস বছরে একবার পাল্টে, আর সে শত শতবার। এতক্ষণে অফিসার বলে উঠল, ম্যাম, তুর্কির আবহাওয়া আজ ঠিক নেই, যার দরুন আজকে ফ্লাইট বাতিল করা হয়েছে। আপনার ধারণা যদি সঠিক হয় তবে খুনগুলো ওই মাফিয়া আর যেই করেছে, কিন্তু এখন তার ঘাঁটি বের করতে হবে। এক পা সামনে এগিয়ে গেল অহনা। তার কণ্ঠ আরো নিচে নেমে গেল। দেখছেন নওশাদ, সাপ নিজের গর্ত থেকে বেরিয়ে ছোবল দিয়েছে আর ভেবেছে নাগাল পাবো না। ও ভাবছে পালিয়ে গেছে। এই খেলা তো এখন শুরু হলো মাত্র। তার ঘাঁটি আমি ঠিক বের করে নেব, কিন্তু তার আগে চলুন আগে একবার রেড করা যাক। রাত প্রায় 10টা বেজেছে। ঢাকার পুরনো বাণিজ্যিক এলাকার অচেনা এক বিল্ডিংয়ের সামনে ধীর গতিতে থামল 3টি কালো ইউএসভি। হেডলাইট বন্ধ। অহনা দরজা খুলে নামলো। তার মুখে সেই স্থিরতা, যে স্থিরতা ঝড়ের আগের মুহূর্তে থাকে। নওশাদ পেছনে এসে নেমে এসে ফিসফিস করে বলল, ম্যাম, আপনি এতটা নিশ্চিত কি করে হচ্ছেন? আপনার এখানে মনে হওয়ার কারণ বুঝলাম না। অহনা একবারও তার দিকে তাকালো না। নিচু স্বরে বলল, আপনি আমার টিমে থেকে তাদের জন্য কাঁদছেন কেন? আপনার কাজ বিন বাজিয়ে সাপ বের করা, তাতেই ফোকাস করুন। আর তথ্য ভুল হলে আমি এখানে আসতাম না, তা সকলেরই জানা। মুখ বন্ধ হয়ে গেল নওশাদের। অহনা হাত দিয়ে ইশারা করতে ফোর্স সাইলেন্সার লাগিয়ে নিল অস্ত্রগুলোর মাথায়। কেউ কথা বলছে না, শুধু শ্বাসের শব্দ। 5ম তলা দরজাটা ভাঙতেই চারিদিকে আলো ঝলসে উঠল অস্ত্রের ফ্ল্যাশে। অহনা ওয়াকি টকি বের করে মুখের কাছে লাগালো, বলে উঠল, ইউ আর গোয়িং ইন, মুভ টু দ্য টার্গেট পয়েন্ট। ফোর্স দ্রুত ছড়িয়ে পড়ে দেওয়ালের আড়ালে। নওশাদ পিলারের পাশে ঢুকে পড়ল। অহনা 1 সেকেন্ডে দাঁড়িয়ে হিসেব করলো শত্রু কতজন, কোন দিক, রেঞ্জ কতটা। তারপর নিচু গলায় বলল, কোড আলফা, টেক পজিশন, সফট এন্ট্রি, আইস অন টার্গেট। ফলব্যাকের সুযোগ দিও না। এরা পালাবে না, পাল্টা আক্রমণ করবে। তার কণ্ঠে কোনো চিৎকার নেই, শুধু কঠিন আদেশ। অহনা আবার নির্দেশ করল, অল ক্লিয়ার, এজেন্ট দ্য টার্গেট। বলার সাথে সাথেই ফোর্সগুলো গুলি চালালো। 2জন লোক টলে পড়ে গেল গুলি খেয়ে। আরেকজন টেবিলের আড়াল থেকে উঠতেই অহনা স্থির হাতে সাইলেন্সার শট ছুড়ল। ধূপ। লোকটা নিঃশব্দে পড়ে গেল। নওশাদের কপালে ঘাম জমল। ম্যাডামকে সে বহুবার দেখেছে, কিন্তু এভাবে না। বিল্ডিংটা ঘেরাও করা হয়েছে চারিদিক থেকে। এর মাঝে অহনা ভিতরের দিকে প্রবেশ করলো। ঘরটা কালো বাক্স আর ধুলোময় আলোর মধ্যে ডুবে আছে। টেবিল উপর ছড়ানো অস্ত্র সবই স্মাগলিং গ্রেড। লিডাররা এত বিপর্যস্ত যে কেউ অস্ত্র তুলতে পারছে না ঠিক মতো। অহনা স্থির গতিতে সামনে এগিয়ে গেল। সে টেবিলের কোণে আশ্রয় নিয়ে একটানা 3টি শট ছুড়ল সে। প্রতিবার লক্ষ্য ভেদ করে মাটিতে লুটিয়ে পড়ল 3জন। নওশাদ তাকিয়ে থাকতে অহনা ধীরে বলল, যারা সত্যি অপরাধী তাদের জন্য নরম হওয়ার জায়গা নেই। সো টেক পজিশন, ফায়ার ইট উইল। এক একে ফোর্স প্রবেশ করতে লাগলো। সামনে পড়া অপরাধীদের এনকাউন্টার করার অর্ডার আছে। তারা তাই করলো। পরিস্থিতি নিয়ন্ত্রণে। অহনা বলে উঠল, রুম ক্লিয়ার, চেক কর্নার্স। ঠিক তখনই ডান পাশে স্টোররুম থেকে একজন দৌড়ে পালাতে চাইল। ফোর্স ঝাঁপিয়ে পড়ে তাকে ধরে ফেল। জোরে চেপে ধরে সামনে আনা হলো। চোখে মুখে ভয়ের ছাপ। কালো মতো একটি লোক, নিগ্রহ হবে যত সম্ভব। আর যে পুরনো লোক, সবচেয়ে বিশ্বাসী ছায়াদের একজন। অহনা কাছে এগিয়ে এলো। তার ছায়া নিগ্রোর মুখে পড়ে। ম্যাম, আমি। টার্গেট ক্লিয়ার। তুই অনেক দিন ধরেই আমার নজরে আছিস। আজ পালানোর পথ নেই। হ্যান্ড আপ, গান ডাউন। নিগ্রো মাথা নিচু করলো। শ্বাস দ্রুত, গলার স্বর শুকিয়ে গেছে। ম্যাম, আপনি যাকে খুঁজছেন সে আমি নই, আমি ড্যামি। এক মুহূর্ত নীরবতা। অহনা তার হাত থেকে গ্লাভস খুলে ফেল, এমনভাবে যেন যুদ্ধের আগে প্রস্তুতি নেওয়া শেষ। তার চোখে কোনো উত্তেজনা নেই, শুধু জ্বলন্ত নীরবতা। আমি জানি ডেমি, কিন্তু আপাতত এইটা বলো, তোমার পরম পূজনীয় মাফিয়া বস, তাকে কোথায় পাবো?
নওশাদ ঠিক পেছনে দাঁড়িয়েছিল, তার বুক ধুকধুক করছে। ডেমি মুখ খুলে চরম বিপর্যয় সৃষ্টি হবে, কিন্তু ডেমি চুপচাপ নিচের দিকে তাকিয়ে আছে, মুখ খুলবে না। বন্দুকের নলটা ডেমির চিবুকে ধরে, আমি আজ খুব নৃশংসভাবে তোকে ছিঁড়ে ফেলবো যদি জবাবতে না হয়। না হলে আজমির খানকে যেমন ছুরি দিয়ে আঘাত করে সাথে কারেন্টের শক দিয়ে মারা হয়েছে, তোকে এর চেয়ে খারাপভাবে মারবো তিলে তিলে। ভয় পেয়েছে ডেমি, কিন্তু মুখ খুলে না। তোকে মারবো না, যা, মজা নেই অসহায়কে মেরে। এমন কথাই ফোর্সের সকলে তার দিকে তাকালো। রিমেম্বার এলিনা, ইউর গফ নাও। ওকে টুকরো টুকরো করে কাঠি, পুরাতন ঢাকায় তো আছেই। ম্যাম প্লিজ। ওকে ডেমি, আমার জানেমান এর ঘাঁটি বলে দাও, তোমার জানেমানও বেঁচে থাকুক। ডেমি বুঝলো এবার সিপাইয়ের হাত থেকে বাঁচা সম্ভব নয়। সে বেঁচে গেলেও এলিনা ফেঁসে যাবে, তাই মুখ খুলল। ইতালি। আমার জানা মতো তার এখন যাওয়ার জায়গা হলো ইতালি। ইতালির মেলেন শহর তার গন্তব্য। অহনা হাতে থাকা সাইলেন্সার লাগানো বন্দুকটা ফোর্সের কাছে দিল। ঠিক আছে, তাহলে আমাদের গন্তব্য সেটাই ইতালি। সে নওশাদের দিকে তাকালো। নওশাদ, বাংলাদেশের সিবিআই ইন্টারপোলকে সতর্ক করো, মাফিয়ার বিরুদ্ধে ইন্টারপোল রেকর্ড নোটিশ ইস্যু করাও। তারপর নিগ্রোর দিকে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে বলল, আর যে ভেবেছে সে দূরে পালিয়ে গেছে, আসলে সে ভুলে গেছে পৃথিবীর গোল এত সহজ পার হবে। হাস্যকর। লাইটগুলো নিভে এলো ধীরে। বাইরে পুলিশের সাইরেন। রাতের বাতাস ভারী হয়ে উঠল। খেলা শেষ হয়নি, খেলা এখন শুরু। ঘরটা অল্প আলোয় ডুবে। টেবিলের উপর সারি সারি ফাইল। ডিজিটাল স্ক্রিনে ঝলসে উঠছে কয়েকজন নিহত মানুষের প্রোফাইল। দেওয়ালের দিকে দাঁড়িয়ে আছে 5 জন অভিজ্ঞ সিপাই হেড সিনিয়র। তাদের মুখে অস্বস্তিকর নীরবতা। ডাইরেক্টর জেনারেল রামিজ ধীরে বলেন, মাফিয়াটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে আমাদের চেয়ে 3 ধাপ এগিয়ে। কিভাবে তাকে ধরা যায় সেটা নিয়ে এখন আলোচনার সময়। ওর মুভমেন্ট অস্বাভাবিক। দেশের ভিতর বাইরে সব নজরদারি কাটিয়ে বেরিয়ে যায়। ওকে ধরতে গেলে আগে বুঝতে হবে সে কাকে টার্গেট করছে। ঘরের বাতাসে চাপা উত্তেজনা জমে আছে। হঠাৎ বাড়ির দরজায় কড়া। দরজা খুলতে দেখা গেল অহনাকে। তার মুখে আগুনের মতো কড়া দৃঢ়তা, চোখে লুকানো এক ধরনের হিসাব। রুমে ঢুকতেই সবাই সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল। অহনা, তোমার হাতে নতুন রিপোর্ট এসেছে শুনেছি। সে ফাইলটা টেবিলে ছুঁড়ে রাখলো। পাল্টা উল্টানোর সঙ্গে সঙ্গে রুমের সবাই চুপচাপ তাকিয়ে রইল। অহনা ঠান্ডা গলায় বলল, 6 জন যে খুন হয়েছে তারা কেউ কাউকে চিনত না, কিন্তু একটা জিনিস কমন, দেশের বিভিন্ন জায়গায় হাসপাতালকে ফান্ডিং করার নামে তারা টাকা তুলতে বিভিন্ন আন্তর্জাতিক ফান্ড থেকেও টাকা নিত। ঘর নিস্তব্ধ। আর গোপন রিপোর্ট জানা গেছে এই টাকা হাসপাতালের জন্য নয়, তার নিজেরই আত্মসাৎ করতে। একজন হেড বিস্ময়ে বলে উঠল, মানে তারা নিজেরাই সেই দুর্নীতির জালের অংশ? জি স্যার, আর মাফিয়া যেই হোক না কেন সে তাদের নোংরা লেনদেন জানতো, তাই 6 জনকেই একে একে ক্লিন করে দিয়েছে। রুমে ফিসফাস। ডিজি রাজিম কড়া গলায়। কিন্তু তাহলে সে দেশে এসে স্মাগলিং কেন করছে? অহনা চোখ তুলে তাকালো। তার উদ্দেশ্য এখন শুধু ক্লিন আপ নয়, সে আমাদের নজর অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছে। আমরা ভুল ট্র্যাকে চললে সে দেশ ছাড়বে, এটাই তার প্ল্যান। সবাই থম মেরে গেল। ডিজি রাজিম চিন্তিত হয়ে বলল, তাহলে আমাদের কি করা উচিত? অহনা ফাইল বন্ধ করে ফেলল। রেড নোটিশ জারি করতে হবে, এটা আর লোকাল কেস নয়। সেখানেই সিদ্ধান্ত হয়ে গেল। টেবিলে আঘাত করে ডিজি বললেন, ইফেক্টিভ ইমিডিয়েটলি রেড নোটিশ জারি করা হলো। অফিসার অহনা, তুমি টিম লিড করবে। তোমার সঙ্গে থাকবে নওশাদ এবং আরও কয়েকজন বিশেষ অফিসার। তোমাদের মিশন ইতালি। সেখানেই শুরু ওই ফান্ডিং নেটওয়ার্ক, সেখানেই শেষ হবে খুনির খেলা। অহনা ধীরে মাথা নিচু করে বাঁকা হাসল। রুগার দেট স্যার। আচ্ছা, ব্যাপারটা হাস্যকর না?
একটা মাত্র মানুষ, তাকে গ্রেফতার করার জন্য পুরো বাংলাদেশ থেকে প্রায় 56 জনের একটা টিম ইটালির রোম শহরে যাচ্ছে। নওশাদ চোখ মুখ কুঁচকে রাখলো। এ মেয়েকে আর সহ্য হচ্ছে না। বাংলাদেশ থেকে দুবাই এয়ারপোর্ট আর দুবাই থেকে এই রোম পর্যন্ত আসতে আসতে কম না হলেও 1000 কথা বলেছে। এত চিপকু একটা মেয়ে কি করে হয়? তখনই অহনা নিজের একটা ট্রলি ব্যাগ হাতে করে এয়ারপোর্টের বাইরে আসে, চোখে সানগ্লাস পরিহিত। অহনা বেরিয়ে আসতেই নওশাদ তার কাছে গিয়ে বলল, ম্যাম, আমরা তো মিশনে এসেছি, ঘুরতে তো নিশ্চয়ই আসি নাই। সিরিয়াস মুহূর্তে অহনার এমন ছনছড়া আচরণ পছন্দ হলো না নওশাদের। ম্যাম, আপনি নিশ্চয়ই বুঝছেন মিস্টার কেন বললাম এই কথা। মিশনে আপনার আত্মীয়কে আনার কি প্রয়োজন ছিল? ওহ, আসলে আত্মীয় ছাড়া কোনো জায়গায় গিয়ে শান্তি পাই নাই, তাই আত্মীয় নিয়ে আসি। এগুলো অহনা নিশির কাছে। কেমন আছো নিশি? আলহামদুলিল্লাহ ম্যাম। লোকটার আইডি কি ট্রেস করতে পেরেছো? ম্যাম, গাড়িতে বসে যাবতীয় কথা বলি। অহনা বুঝলো ব্যাপারটা। নওশাদকে ইশারা করলো গাড়িতে ওঠার জন্য। একটা কালো গাড়ির কাছে গেলে গাড়ি থেকে ড্রাইভার নেমে তাদের লাগেজগুলো গাড়িতে উঠিয়ে দিয়ে চাবি নওশাদকে দিয়ে লোকটা চলে গেল। নওশাদ বিরক্ত বোধ করলো। রুমে আসার পরে কোনো প্ল্যান অহনা কাউকে জানেনি, কিন্তু তাকে দেখে বোঝা যাচ্ছে খুব মাস্টার প্ল্যান নিয়ে এসেছে। নওশাদ কোনো কথা না বলে গাড়ির ড্রাইভিং সিটে উঠে বসলো। পাশে অহনা বসলো, পেছনের সিটে নিশি। অহনা উঠতেই নিশির কাছ থেকে একটা মোবাইল নিয়ে সামনে রাখলো। নওশাদ, এই মোবাইলে যে লোকেশন দেখাচ্ছে সেই লোকেশনে যান। স্পিড কম রাখবেন। আমি আমার কাজ জানি, বিনা কাজে ঘুরতে আসিনি আমি। ওহ, আচ্ছা। আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব, বিনা কাজে ঘুরতে এসেছো। তার নিজের মুখ থাকতে অন্য কেউ কেন বলবে ম্যাম? সে নিজেই বলেছে। সব জায়গায় এমন মিথ্যে বলা ঠিক না। এজেন্ট নিশি। এজেন্ট মানে? ও এজেন্ট নিশি, মেন প্রোগ্রাম হ্যাকার অফ আওয়ার সিবিআই ফোর্স। ইটালির শীতকে যেন আজ অন্যরকম লাগছে। আকাশ ঘন মেঘে ঢেকে আছে। বৃষ্টি হবে কি হবে না সেই অদ্ভুত টান টান অবস্থা। তবুও বাতাসটা ঠান্ডা ধালো আর নিস্তব্ধ। উঁচু অ্যাপার্টমেন্টের বিশাল কাছের জানালার সামনে একটা ছায়া দাঁড়িয়ে আছে। আর যে কালো শার্ট, হাতের কবজি পর্যন্ত গোটানো, হাতের ঘড়িটা আলোয় চকচক করছে। আঙ্গুলের মাঝে সিগারেট। নিচের রোম শহরটা ঝাপসা, হালকা ঝাপসা হয়ে আছে, কিন্তু তার চোখ যেন আরো দূরে তাকিয়ে আছে, অনেক দূরে। তখনই একটা হালকা শব্দ হলো পায়ের ধাতব স্ক্র্যাচের। আর যে পেছনে তাকানি, শুধু ঠোঁটের কোণে আধা হাসি টেনে বলে, ইয়ং, আমার সোনার বাংলা, আমার দেশ সম্পর্কে কি আপডেট? চীনা বডিগার্ড ইয়ং মাথা নিচু করে এগিয়ে আসে। সে বাংলা বলতে না পারলো, বাংলা বুঝে সে, তাই ঠান্ডা গলায় বলল, বস, বাংলাদেশি সিবিআই রিচ হেয়ার, দে আর ইন ইটলি। তার গলার স্বর ঠান্ডা কাজের ঘরে আরো ঠান্ডা লাগে। আর জেরের ভাবান্তর দেখা গেল না, শুধু সিগারেটের ধোয়া চালো। বাঁকা হেসে বলে, যাক, কিছু তো উন্নতি হলো আমার সোনার বাংলার। বলে উচ্চস্বরে হেসে উঠল। ইয়ং বুঝল না এই হাসির মানে। আর যে পুনরায় বলল, বাংলাদেশে দুমুখ সাপের কি খবর? কোনো আপডেটই তো দিচ্ছ না। ইয়ং বুঝলো আর যে নওশাদের কথা জিজ্ঞেস করছে, তাই স্বর নিচু করে বলল, নওশাদ ইজ মিসিং নাও, বিফোর মিসিং হি টোল্ড মি দ্যাট। অর্থাৎ নওশাদের সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। আর যোগাযোগ বিচ্ছিন্ন হবার আগে এই কথা বলেছিল ইয়ংকে। আরজের চোখ সরু হলো, মাথা ঘুরিয়ে তাকালো ইয়ংয়ের দিকে। নওশাদ মিসিং, ইন্টারেস্টিং। দেখো আবার, যেই থালায় খায় সেই থালা আবার ফুটো করে দেয় কখন। ম্যাডাম তো সুন্দরী, তার পাল্লায় পড়লে তো জীবন শেষ হবে। সিবিআই ম্যাডামের সাথে হাত মিলিয়ে ধ্বংস না হয়ে যায়। কিছুক্ষণ নীরবতা বিরাজ করলো দুজনের মাঝে। যাক, ও অবশ্য এমন করবে না। ও না হয় কিছুদিন মিসিং থাকুক, ঘুরুক ফিরুক, মজমস্তি করুক। ইয়ং চুপ হয়ে তাকিয়ে রইল। আর যে ফিরে গেল জানালার দিকে, সিগারেটের ছাই ফেলে জানালার বাইরে তাকালো। দূরে আকাশে হালকা গর্জন, হালকা মেঘের শব্দ শোনা গেল। তারপর আবার ইয়ংকে উদ্দেশ্য করে বলল, একটা কাজ করো ইয়ং। ইয়ং ভুরু কুচকালো, আগ্রহ নিয়ে তাকিয়ে রইল পরের বাক্য শোনার জন্য।
তুমি চীন থেকে ঘুরে এসো। বিব্রত হলো ইয়ং, তাকিয়ে রইল ছেলেটার দিকে। আই এম নট কিডিং ডুড, জাস্ট গো। আর আমার ছেলেগুলোকে বলো কিছুদিনের জন্য আন্ডারগ্রাউন্ড হতে। আপাতত বেজালে না জড়িয়ে একটু ঘুরে আসুক সবাই। আর্যের কথাই যেন ভ্যাবাচাকা খেলো ইয়ং। তার সাথে কাজ করা বয়সে কখনো এমন কথা শোনেনি ইয়ং। তারপর কিছু না বলে তার কথাই সায় দিয়ে স্থান ত্যাগ করতে লাগলো ইয়ং। ইয়ং বুঝলো আর্যি কিছু মাস্টার প্ল্যান করছে, তাই তার কথা মতো বেরিয়ে গেল রুম থেকে। আর্যি হাসলো। এবারে হাসিটা চওড়া আর স্পষ্ট, কিন্তু ভয়ঙ্করভাবে নীরব। নিজে নিজে বিবি করে বলে উঠল, টাইমস ইজ স্টার্ট, লেটস প্লে হাই অ্যান্ড সিক। এজেন্ট অহনা, খুঁজতে থাকো আমায়, পেয়ে গেলে না হয় স্বাগত জানাবো। ঠান্ডা বিকেল, আকাশে মেঘ, ভেজা বাতাস, হালকা হাওয়ার শহরটা যেন একটা অনুজ্জ্বল রঙে আঁকা। আর ঠিক সেই সময় একটা কালো গাড়ি ধীরে ধীরে থামলো রাস্ট্রাভিরের এলাকার শান্ত সরু রাস্তায়। 2 তলা ডুপ্লেক্স হাউস, বাইরের চক্রাকারে আইভি লতা জড়ানো, পুরনো রোম বাড়ির মতো। গাড়ি থেকে নামলো নওশাদ, সাথে অহনা আর নিশি। নওশাদ নেমেই থমকে দাঁড়ালো, তার মুখে একরাশ অবাক ভাব। ম্যাম, এটা সেই ঠিকানা তো? আমরা তো মিশনে এসেছি, তাই না? তাহলে মেইন বিউরোতে না গিয়ে এমন গ্রাম্য এলাকায় কেন? স্বরে আটকে থাকা টেনশন। অহনা সানগ্লাস খুলে সোজা দরজার দিকে হাঁটতে হাঁটতে খুব স্বাভাবিক গলায় বলল, হ্যাঁ নওশাদ সাহেব, ঠিকানাটা ঠিকই আছে। এক চিমটি হেসে যোগ করলো, আপনি এত ঘাবড়াচ্ছেন কেন বলুন তো? নওশাদ ভুরু কুচকালো। ভয় কোনো পাবে? আজীব। ম্যাম, আমি তো এমনিতেই বললাম। তাছাড়া আমরা তো পিকনিক করতে আসিনি, কাজে এসেছি। তাহলে মেন টাউনে স্টে না করে এখানে কেন, সেইটাই জানতে চাইলাম। অহনা কোনো জবাব দিল না। আরও একটু এগুতে দেখলো একজন দাঁড়িয়ে আছে, হয়তো তাদেরই অপেক্ষায় ছিল। তাকে দেখেই অহনা হাত মিলিয়ে হ্যান্ডশেক করলো। কেমন আছেন কি? এই তো ম্যাম, এখানে সব কিছু সেট আপ করা আছে, আপনারা নিশ্চিন্তে থাকতে পারবেন। আই নো, বাই দ্য ওয়ে, থ্যাঙ্কস। ইটস ওকে। বলেই চলে গেল। নওশাদ কিছু বুঝতে পারছে না। অহনা কিছু না বলার পাশে নিশির দিকে তাকালো। তো সে দরজা খুলে যেতেই অহনা মুচকি এসে ঢুকে গেল। নিশি গুনগুন করতে করতে পিছনে যেতে নিল। সে যেন রোমে হানিমুন করতে এসেছে। গায়ে লাল জ্যাকেট আর গলে লম্বা সাদা স্কার্ফ। নওশাদের চোখ কুচকে তাকিয়ে রইল। নিশি, তুমি ওনার এমন কর্মকাণ্ডের কোনো মানে বুঝতে পারছো? না মানে আমি তো বুঝতে পারছি না। আমরা তো মিশনে। ও মা, কেন? কি বুঝতে পারছেন না? আমাদের টিমকে লিড দিচ্ছেন উনি, কিন্তু তিনি কোনো কিছুই ডিটেলসে বলছেন না। আমাদের সাথে আরো 2 জন থাকার কথা, কিন্তু মিস্টার লি এসে আবার চলে গেলেন। আর অন্য একজন সদস্যকে তো এখনো জানি না। আমি নিশি থামালো। নওশাদ ভাই, মিশন তো মিশনই, তা ঠিক আছে, কিন্তু সাধারণ মানুষের মতো একটু স্বাভাবিক হওয়া কি পাপ? নওশাদ ধৈর্যহারা হলো। এবার তুমিও গোলকধাঁধার ভাষায় কথা বলো না প্লিজ, আমি কনফিউজ। নিশি যেন শুনল না। চারিদিকে তাকিয়ে আবারও বলল, এই বাড়িটা দেখো না, কিউট না? নওশাদ নিঃশ্বাস আটকালো। অহনা আর নিশি যেন একদমই টেনশনে নেই। মনে হচ্ছে যেন তার রুমে ছুটি কাটাতেই এসেছে। নওশাদ এক পা বাড়িয়ে থেমে গেল, ফিসফিস করে বলল, এরা 2 জন আসলে চাইছেটা কি? নিজের বুকের উপর হাত চাপড়ালো। আমরা মাফিয়ার পেছনে এসেছি, তাকে না খুঁজে আর এর ভিলা দেখে মুগ্ধ? না, এরা ঘুরতে আসেনি। আমি জানি এরা শুধু অভিনয় করছে। নওশাদ ভেতরে ঢুকতেই অহনা হঠাৎ ঘুরে দাঁড়ালো। তার চোখের চাহনির মানে বুঝলো না। নওশাদ শুধু তাকিয়ে রইল। অহনা খুব শান্ত, খুব ধীরে বলল, রিল্যাক্স নওশাদ, উত্তেজিত হবেন না, যান বিশ্রাম নিন। তার স্বর নরম ছিল, কিন্তু চোখের ভাষে ছিল খাঁটি সিবিআই। পাশ থেকে নিশি বলল, পাশে একটা সুন্দর গার্ডেনও আছে, সবাই ফ্রেশ হয়ে সেদিকে যাই, কি বলেন? অবশ্যই, চলো। নওশাদ শুধু বোকা নয়নে তাকিয়ে রইল তাদের দিকে। যে যার রুমে চলে আসার পর নওশাদ নিজে নিজে বিড়বিড় করে বলে উঠল, তারা করছেটা কি তারাই জানে। আমাকে কি কোনোভাবে বোকা বানানোর চেষ্টা করছে তারা?
ভেবে থামলো নওশাদ। হাতে থাকা শার্টটা বিছানায় ফেলে বেরিয়ে এলো রুম থেকে। নিচে যেতে নিলে ছাদের থেকে কিছু আওয়াজ শুনলো। চোখ কুচকে এলো সিবিআই এর। শব্দহীন কদম ফেলে এগিয়ে গেল। গিয়ে দেখলো ছাদের এক কোণে নিচে দাঁড়িয়ে। সে রেলিংয়ের ওপর দাঁড়ানোর চেষ্টা করছে। একসময় দাঁড়িয়েও গেল। সামনের দিকে ঝুঁকতে নওশাদ চেঁচিয়ে উঠল এই মেয়ে, মাথা খারাপ তোমার? বলে হাত ধরে হ্যাসকা টান দিয়ে নামিয়ে নিল রেলিং থেকে। নিশি তাল সামলাতে না পেরে নওশাদের গায়ে পড়ল। চোখ বড় বড় করে তাকিয়ে হাত ছাড়িয়ে নিল নওশাদ থেকে। তুমি কি ড্রামা করতে এসেছো নিশি? মাফিয়াকে মারার বদলে নিজে মরতে যাচ্ছ? মাফিয়া মারা আমাদের লক্ষ্য নয়, তাকে খুঁজে বের করে গ্রেফতার করা আমাদের লক্ষ্য। তাহলে তা করার আগে নিজে মরতে যাচ্ছ কেন? আমি এখানকার লোকাল নেটওয়ার্কে ঢুকতে চেয়েছিলাম, কিন্তু রুম থেকে আসছিল না, তাই এখানে এসে দেখছিলাম আর কি। ও, আমি ভাবলাম কি নাকি। যাই হোক, এখানকার নেটওয়ার্কে ঢুকতে চাইছো মানে তোমার ফোনে নেটওয়ার্ক নেই? নিশি হালকা হেসে বলল। নওশাদ ভাই, আমার কাজটা কি আপনি ভুলে গেলেন? নওশাদ মাথা নাড়ল। না, আমি ভুলিনি। আমি জানি তুমি সাইবার ডিপার্টমেন্টের, কিন্তু তাও তোমার মোবাইলে নেটওয়ার্ক নেই। হাস্যকর। আমি নেটওয়ার্কের ভিতরে ঢোকার চেষ্টা করেছি মানে আমি নেটওয়ার্কের মধ্যে এদিকের মানুষদের ডিটেলস জানতে চাচ্ছি। একটু থেমে আবার বলল। গোপন সূত্রে জানা গেছে আমরা যার খোঁজে এসেছি মানে আর যে তাকে এই এলাকায় অনেকবার দেখা গেছে, আর তাই আমরা এখনো এই বিল্ডিং এই আছি। তার কথা শেষ হতে না হতেই নওশাদ বলে উঠল। তাহলে এই বিষয়টা আমার কাছ থেকে লুকানোর কারণটা বুঝলাম না। ম্যাম চাইছে না আমি এই বিষয়ে জানি? নিশি অবাক হলো। আরে আপনি ভুল ভাবছেন, বিষয়টা এমন না। আমিও তোমাদের টিম মেম্বার। আমার কাছ থেকে প্ল্যান লুকানোর মানে কি? নিশি আরো কিছু বলতো, তার আগে সেখানে অহনা এসে হাজির হয়। আপনার কাছ থেকে প্ল্যান লুকানোর মানেটা আমি বলছি। নওশাদ ঘুরে তাকালো। নিশিও তাকালো অহনার দিকে, সাথে একটু ভয়ও পেল। বাংলায় একটা প্রবাদ আছে, জানেন তো? কানতে থাকা বউয়ের হাতেই থেকে বিষের পেয়ালা। মানে যার জন্য কাজ করি সেই পরবর্তীতে সময়ে বিশ্বাসঘাতকতা করে। এইসব জিনিসটা আমার প্রশ্নের উত্তর নয় ম্যাম। তাহলে আপনার প্রশ্নের জবাবও দিচ্ছি। এই যে আমি এত কষ্ট করে প্রত্যেকটা বিষয়কে খুঁটিয়ে খুঁটিয়ে একটা একটা ক্লু জোগাড় করে আর যে অবধি পৌঁছেছিলাম, কোনো কাজ হয়েছে কি সেই তো বিষয়টার। আর যে এর কানে পৌঁছে গেছে আর সে পালিয়েছে, কিন্তু সিনিয়ররা আমাকে কথা ঠিকই শুনিয়েছে। তাই এবার হতে আমি আমার প্ল্যান সম্পর্কে কাউকে জানাবো না, ঠিক করেছি। হ্যাঁ, কিন্তু তাই বলে আমিও? অহনা হাসলো। নওশাদ সাহেব, এই যে বললাম ঘরের শত্রু বিভীষণ, আপনি আমার ভাবনা কেন বুঝতে চাইছেন না শুনি? রাত অনেকটা নেমে গেছে, চারিদিক অন্ধকার। একটা লোক হোঁচট খেতে খেতে দৌড়াচ্ছে, নিঃশ্বাস নিতে পারছে না ঠিক মতো। তার পেছনে আরো 5-6 জন লোক দৌড়াচ্ছে। একজন বাকিদের উদ্দেশ্য করে বলে উঠল। লোকটা ভয়ে আর আতঙ্কে রাস্তা ছাড়িয়ে সরু গলিতে ঢুকে পড়ে। ঠিক সামনে একটা পুরনো ভাঙ্গা বাড়ি, দেওয়ালে শ্যাওলা, জানালা ভাঙ্গা, দরজা আধা খোলা। পালানো ছাড়া তার আর কোনো উপায় নেই। সে দরজা ঠেলে ভেতরে ঢোকে। ভিতরটা অন্ধকার, ধুলা, পুরনো কাঠের গন্ধ, কিন্তু ভেতরে ঢুকতেই তার পুরো শরীর জমে যায়। কারণ ঘরের মাঝখানে একটা টেবিলের পাশে বসে আছে আরজে। ধূসর আলোতে আরজের মুখটা অদ্ভুত শান্ত, হালকা হাসছে। সেই ধরনের হাসি যেটা দেখলে বুক কেঁপে ওঠে। লোকটা হাঁপাতে হাঁপাতে বলে, আর যে আপনি তো ইতালি চলে গিয়েছিলেন, তাহলে এখানে? বাকিটা বলার আগেই আরজের পিছনে দাঁড়িয়ে থাকা ইয়ং সামনে এসে লোকটার পেট আর মুখে প্রচণ্ড ঘুষি মারা শুরু করে। লোকটা মাটিতে পড়ে যায়, চিৎকার করতে পারে না, শুধু গঙ্গায়। আর যে ধীরে ধীরে উঠে এসে তার পাশে দাঁড়ায়, চোখে সেই ঠান্ডা নির্মম তাকানো। তার ইশারাতেই লোকটাকে আবারও তুলে আনা হয়। দড়ি দিয়ে দুপা বেঁধে তাকে উল্টো করে চাঁদের সঙ্গে ঝুলিয়ে দেওয়া হয়। মুখে গুজে দেওয়া হয় এক টুকরো কাপড়। লোকটা ঝুলে আছে মাথা নিচে, শরীর কাঁপছে। আর যে সামনে দাঁড়িয়ে নরম গলেই বলে, পিন্টু, পালিয়ে কোথায় যাবি বল? জানিস তো পৃথিবী গোল, সেই তো আবার আমার চোখের সামনে এসে মুখ থুবড়ে পড়তে হয়। একটু থামলো আর যে
ইয়ংকে ইশারা করতেই ইয়ং একটা লোহার রড নিয়ে এলো। তারপরে একটার পর একটা আঘাত করতে থাকে। পিন্টু নামক লোকটা কাঁদতে থাকে, দয়া চাইতে থাকে, কিন্তু আর যে চোখে কোনো দয়া নেই। আজ শুধু নিস্তব্ধ ভয়ঙ্কর হাসি। ব্যথা লাগছে, বল, জবাব দে। পিন্টু জবাব দেয় না, শুধু গঙ্গায় হাসলো আর যে। আবার গিয়ে একই জায়গায় বসলো সে। একটা সিগারেট ধরিয়ে ইয়ংকে উদ্দেশ্য করে বলল, ইয়ং, মেক ইট হার্ড। পিন্টু সাহেবকে কারেন্টে শক দাও, কিন্তু মনে রেখো কারেন্টের শকে যেন না মরে। তাকে আগুনে পুড়িয়ে মারবে, সেও বুঝুক আগুনে পড়লে কেমন অনুভূতি হয়। সেদিন অনাথ আশ্রমের শিশুগুলো কেমন অনুভব করেছিল, কেমন আর্তনাদ করেছিল, বুঝতে দিও তাকে। ইতালি শীতল সকাল। একজন বাঙালি অফিসার আর অন্যটা হয়তো ইটালিয়ান বাঙালি অফিসার বলে ওঠে, এজেন্টস, আপনাদের এখনই বাংলাদেশে ফিরিয়ে যেতে হবে। হেডকোয়ার্টার থেকে জরুরি অর্ডার এসেছে। তিনজনই চমকে ওঠে। অহনা ভুরকুচকে বলে, কেন? আমরা তো আর জেদ অবধি এখনো পৌঁছাইনি। অফিসার দীর্ঘ নিঃশ্বাস ফেলে একটা ফাইল এগিয়ে দেয়। ফাইল খুলতেই প্রথম বড় পাতায় লাল অক্ষরে কনফিডেন্টাল মাল্টিপল হোমিসাইড ইন বাংলাদেশ। ফাইলটা পড়ে হতভম্ব হয় অহনা। নওশাদ নিশিও দেখে ফাইলটা। অহনা গম্ভীর গলায় বলে, বাংলাদেশে এতগুলো খুন, এতগুলো। অফিসার মাথা নিচু করে বলল, আমরা ভেবেছিলাম আর্যের ঘাঁটি ইতালিতে আর সে এখানেই আছে, কিন্তু আমাদের ধারণা ভুল ছিল ম্যাম। গত 24 ঘন্টায় বাংলাদেশে 3 জন খুন হয়েছে। যেভাবে আর্যের টর্চার করে খুন করে হুবহু সেই স্টাইলে। একটু থেমে আবার বলে, আর 3জনই বাংলাদেশের ঊর্ধ্বস্তরের ব্যবসায়ী। এবার কারেন্টের শক দিয়ে নয়, এবার আগুন লাগিয়ে মারা হচ্ছে। নিশির গলা শুকিয়ে যায়। মানে আমরা যাকে খুঁজতে এসেছি সে আমাদের দেশেই রয়েছে। অফিসার মাথা নাড়ল। আপনারা যতক্ষণ ইতালিতে ছিলেন আর্যে ততক্ষণে বাংলাদেশের মানুষ মারছিল। ও আপনাদের সামনে থেকে সরে গিয়ে পিছন দিক দিয়ে পুরো প্ল্যান বদলে দিয়েছে। অহনার চোখে রাগ জমে। ফ্লাইট কখন? 2 ঘন্টার মধ্যে। এই মুহূর্তে বের হতে হবে। বাংলাদেশের ব্যবসায়ীরা এখন আতঙ্কে আছে, যে কোনো ঝুঁকি নিতে পারে। মানে আর যে জানে আমরা ওর পিছনে আছি, তাই ও দেশ পাল্টে আমাদের বিভ্রান্ত করলো। নিশি ব্যাগ গুছাতে গুছাতে বলে, সে যে কতটা মাস্টার মাইন্ড ভাবা যায়। প্রত্যেকবারই আমাদের জালে আমাদের কি ফাঁসাচ্ছে। আমাদের দেশে থেকে সে আমাদের মানুষই মারছে। অহনা দুজনের দিকে তাকালো। এই খেলা যেহেতু আমাদের দেশে শুরু হয়েছে, তাই শেষও হবে আমাদেরই দেশে। এত সহজে ছাড় পাবে না সে। চলো, সময় নেই। তিনজন চুপচাপ বেরিয়ে যায় অফিসারদের সাথে। বাইরে তখন হালকা ঠান্ডা বাতাস, আর দূরে কোথাও সাইরেন বেজে চলেছে। বাংলাদেশে ফিরে আসার পর টানা 3 দিন সিবিআই টিম আরজে কে খুঁজে খুঁজে ক্লান্ত। প্রতিটি জায়গায় ছায়ার মতো গিয়ে দেখেছে, কিন্তু আরজের উপস্থিতি একটাও সঠিক কুলো নেই। অহনা টেবিলের ওপর ফাইল ছড়িয়ে বসে আছে, চোখ লাল আর মন বিরক্ত। প্রতিবার আর যে আমাদের ঠিক এক ধাপ আগেই থাকে। এটা এত নিখুঁতভাবে কিভাবে করে সে? কিভাবে? তখনই দরজা খুলে কর্নেল আরিফ প্রবেশ করে। সে সিবিআই হেড। ওকে খুঁজে বের করতে পারছি না, কিন্তু এই দিকে দেশের মানুষ মারা যাচ্ছে। স্যার, আমি এইটা ভেবে পাচ্ছি না সে কি করে আমাদের পরবর্তী পদক্ষেপ জানতে পারছে। সে কি করে আমাদের প্ল্যান জানতে পারছে। ঠিক তখনই কর্নেল আরিফের ফোন বেজে ওঠে। তিনি কল রিসিভ করলেন, চুপচাপ শুনলেন বাকি সব। রুমে কয়েক সেকেন্ড কথা বলে কর্নেল আরিফ ফোনটি নামিয়ে নিল। সরকার পার্টির ইনভেস্টিগেশন এসেছে, আজ রাতেই যেতে হবে। বলার মতন কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে নাকি? অহনা বিরক্ত ভঙ্গিতে বলে, এই সময় পার্টি, তারা তো দেখা যাচ্ছে সিবিআই কে সমস্যায় রেখে খুশি উদযাপন করেছে। আর যে এর মতো একটা উন্মাদ পাগল সারা দেশে ঘুরে ঘুরে মানুষ খুন করেছে, আর তারা এটা সেলিব্রেট করছে। হাস্যকর না? সেটাই তো বুঝতে পারছি না, আমরা একটাও ক্লু পাচ্ছি না, আর তারা পার্টি করতে ব্যস্ত। সিবিআই সম্পূর্ণ টিম যাওয়ার প্রয়োজন দেখছি না স্যার। আমার মতে আপনি যান। কর্নেল শান্তভাবে বলল,
সরকারের নির্দেশ, সম্পূর্ণ টিম যাওয়ার জরুরি আহ্বান। অহনা থেমে মাথা নাড়ল, যদিও তার যাওয়ার ইচ্ছে নেই, তারপরও সিনিয়রের কথাই সায় দিল। ঠিক আছে স্যার। ঢাকার একটি বড় অভিজাত হোটেলে উপস্থিত হলো নওশাদ। দূর থেকে সঙ্গীতের শব্দ শোনা যাচ্ছে। গেটের সামনে লম্বা গাড়ির লাইন। সদর দরজা পেরোতেই নিশিকে চোখে পড়ল। মেয়েটা কাকে যেন খুঁজছে। এগিয়ে গেল নওশাদ। নিশি পাশাপাশি দাঁড়াতেই অহনা আর কর্নেল আরিফ ঢুকতে দেখল হলরুমে। সোনালি আলোয় ঝলমল করছে হলরুমটা। সেখানে সিবিআই বাদে আরও অনেক সরকারি ডিপার্টমেন্টের লোকেরা উপস্থিত। তাদের মধ্যে আবার রাজনীতিবিদ, ব্যবসায়ী, বিদেশি প্রতিনিধিও উপস্থিত। বলা যায় সবচেয়ে ক্ষমতাধর মানুষদের মিলন মেলা। হঠাৎই ঘোষকের গলা ভেসে আসে মাইকে। সম্মানিত অতিথিবৃন্দ, আজকের এই মিলন মেলার প্রধান অতিথি উপস্থিত হয়েছেন। প্লিজ ওয়েলকাম দ্য সিইও অফ রাইজিং বিজনেস মিস্টার রায়হান জুরাইজ। একজন লম্বা গাঢ় রঙের স্যুট পরা মানুষ ধীরে ধীরে মঞ্চের দিকে হাঁটতে থাকে। আলো তার মুখে পড়তে দেখা গেল একটা অদ্ভুত কনফিডেন্স আর একটা ঠান্ডা হাসি। নিশি নিচু গলে নওশাদকে বলল, নওশাদ ভাই, আপনি কি ওনাদেরকে চেনেন? নওশাদ রায়হানের দিকে চোখ রেখে জবাব দিল, না। তাহলে উনি স্টেজে ওঠার আগে আপনার দিকে কেন তাকাচ্ছিল? নওশাদ চোখ ছোট করে তাকালো নিশির দিকে। নিশি তার জবাবের অপেক্ষায় আছে। মঞ্চে উঠে রায়হান মাইক্রোফোন ধরল, গভীর গলায় বলল, দেশ এখন খুব সংবেদনশীল সময়ে আছে। শুনলাম এর পিছনে কিছু অদৃশ্য শক্তি কাজ করছে। চারদিকে টেনশনের মহল। এই অদৃশ্য শক্তি কথাটা শুনেই অহনার কেমন জানি লাগলো। আর লোকটা বরাবরই অদ্ভুত। লোকটার হাঁটা তাকানো সব কিছুতেই যেন অজানা এক রহস্য লুকিয়ে আছে। স্যার, আপনার কাছে অদ্ভুত লাগছে না বিষয়টা? তিনি অদ্ভুত শক্তির কথাটা উল্লেখ করেছেন। তার মধ্যে তিনিও তো জানেন যে এটা কোনো মাফিয়ার কাজ। আমি অহনা আরও কিছু বলতো, কিন্তু তাকে থামিয়ে দিয়ে কর্নেল আরিফ বলে উঠল, অহনা, পার্টিতে ফোকাস করো। মাফিয়াকে আপাতত মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। চোখ কুচকে এলো অহনার। তবু তার কথা মতো চুপ করে তাকালো, মঞ্চের দিকে তাকালো। কিছুক্ষণ পর রায়হান থামলো আর সকলকে ধন্যবাদ জানিয়ে নেমে এলো মঞ্চ থেকে। নামার সময় একবার চোখাচোখি হলো অহনার সাথে। অহনা দেখেও চোখ সরিয়ে নিল, কিন্তু চোখ সরালো না রায়হান। সাথে একটা বাঁকা হাসি দেখা গেল তার ঠোঁটে। পার্টি শেষ হয়ে গেছে অনেক আগেই। হোটেলের ভেতরে আলো এখনো ঝলমল করছে, কিন্তু বাইরের পার্কিং লটটা প্রায় ফাঁকা। নওশাদ পার্কিং লটের শেষের দিকটায় দাঁড়িয়ে আছে। অহনা আর নিশি এখনো ভেতরে, কিন্তু সে ইচ্ছে করে বাইরে এসেছে। পকেটে হাত ঢুকিয়ে সে চুপচাপ দাঁড়িয়ে আছে। হয়তো কিছু নিয়ে চরম দুশ্চিন্তায় আছে সে। হঠাৎই লক্ষ্য করলো দূর থেকে একটা গাড়ির শব্দ শোনা যাচ্ছে। ঘাড় ঘোরাতেই দেখতে পেল একটা কালো গাড়ি দ্রুত বেগে এগিয়ে আসছে। নওশাদ পেঁচালো না, সরু চোখে তাকিয়ে রইল। গাড়িটা তার সামনে এসে থেমে গেল। গাড়িটা থামতেই নওশাদের চোখে কোনো চমক নেই, না আছে কোনো অবাক। তার চেহারা এমন হয়ে আছে যেন সে আগেই জানতো এটা হবে। একটা দীর্ঘশ্বাস ফেলল সে, মনে মনে বলল, আজ আর শান্তিতে বাড়ি ফেরা হবে না। এক সেকেন্ড দেরি না করে সে গাড়ির সামনে দরজা খুলে ভেতরে উঠে বসে। ভেতরে অল্প আলো। ড্রাইভিং সিটে বসে আছে চাইনিজ চেহারার ইয়ং, আর পেছনের সিটে শরীর এলিয়ে দিয়ে বসে আছে রায়হান ওরফে আরজে। নওশাদ উঠে বসতেই গাড়িটা ধীরে ধীরে চলতে শুরু করলো। আরজে নওশাদের দিকে তাকিয়ে বাঁকা হাসলো, গমগমে স্বরে বলে ওঠে, ভালোই তো আছেন নওশাদ সাহেব। পার্টি জমজমাট আলো, বড় বড় নামকরা মানুষ, সুন্দরী সুন্দরী রমণীর ভিড়ে প্রেমিকার সাথে। ভালোই কাটছে দিনকাল। নওশাদ ঘাড় ঘুরিয়ে একবার আরজেকে দেখে, তারপর জানাল দিয়ে একবার বাইরে তাকিয়ে দেখে, কিন্তু মুখে কিছুই বলল না। গার্লফ্রেন্ডের নাম বলায় লজ্জায় পড়লে নাকি নওশাদ? যাক, লজ্জা পেও না। তোমার মতো সিবিআই এর এমন লুতুপুতু স্বভাব মানায় না। নওশাদ এবার বিরক্ত হলো। কিসের কথা বলছে আরজে? কিসের গার্লফ্রেন্ড? নওশাদের মুখ শক্ত হয়ে আসে। আর যে আপনি ভুল বুঝছেন, আমি নওশাদ আরো কিছু বলতো, তার আগেই আরজে তাকে থামিয়ে দিল। আ- আ- ভুল বুঝছি? তা কে বলল? নওশাদ এবার তাকালো আরজের দিকে। তাহলে গার্লফ্রেন্ড কাকে বলছেন?
আর রইল বাকি পার্টির কথা, তাহলে আমি পার্টিতে আপনার কথা মতোই তো গেলাম। মাথাটা পেছনে এলিয়ে দিয়ে হাসলো আরজে। গার্লফ্রেন্ডও ছিল, এই কথাটা মিথ্যা। কি জানি নাম মেয়েটার? ও হ্যাঁ হ্যাঁ, নিশি। পিন্টুর মৃত্যুর খবরটা এখনো জানাজানি হয়নি হয়তো, না হলে কেউ এখন পার্টিতে থাকতো না। ওইটা নিয়েই ইনভেস্টিগেশন চলতো। আরজে বুঝলো নওশাদ নিশির ব্যাপারে কথা বলতে চাইছে না, তাই আরজে ঠাট্টার ভঙ্গিতে বলল, কি ব্যাপার নওশাদ, আমার কাছ থেকে বাঁচাতে চাইছো তাকে? কিন্তু আমি তো সুন্দরী রমণীদের কোনো ক্ষতি করি না। দেখলে না সিবিআই ম্যাডাম, সে তো আমার সব কাজে পা হাত দিচ্ছে, নাক গলাচ্ছে। এখন পর্যন্ত কিছু করেছি তাকে? চাইলে তো তোর ওই নাকটা চট করে কেটে দিতে পারতাম। করেছি বলো? নওশাদ সামনে তাকালো। সে আসলেই বুঝতে পারছে না ঠিকই তো আরজে চাইলে অহনাকে অনেক আগে মেরে ফেলতে পারত, কিন্তু এত কিছুর পরও অহনাকে কিছু করলো না। সাথে অহনার সব গুণের পরে হিন্ট ছেড়ে যায়। ব্যাপারটা অদ্ভুত না? মনে পড়তেই আবারও আরজের দিকে তাকালো। আমি এই বিষয়টা আসলেই ভেবে দেখিনি আর যে আপনি চাইলে অহনা ম্যামকে অনেক আগেই রাস্তা থেকে সরিয়ে ফেলতে পারতেন, কিন্তু আপনি কিছুই করছেন না। উল্টা আপনাকে খোঁজার জন্য তাকে হিন্ট দিচ্ছেন। আরজে চুলে হাত চালালো। আমার কথা ছাড়ুন নওশাদ সাহেব, আপনারটা বলুন। সিবিআই অফিসার প্লাস হ্যাকারের সাথে আপনার গার্লফ্রেন্ডও একদম পারফেক্ট প্যাকেজ। নওশাদ আবার বলে ওঠে। আর যে প্লিজ, ওকে নিয়ে কথা বলতে চাচ্ছি না। আরজে হেসে ফেলে, ইচ্ছে করে আরো একটু বলো। ওই কাহিনী কতটুকু গড়ালো? নওশাদ আবার ঘুরে তাকালো। যা বলতে চাচ্ছেন সরাসরি বলুন। আরজের চেহারা গম্ভীর হলো, গলার স্বর পরিবর্তন হলো। নিশিকে আমাদের দলে আনতে হবে। নওশাদ চোখ বড় বড় করে তাকালো আরজের দিকে। আরজের কথায় একদম সঙ্গে সঙ্গে বলে উঠল, না, ওকে এইসবে জড়ানোর কোনো প্রয়োজন নেই। আরজে শান্ত গলায় বলে, মেয়েটা একজন ভালো হ্যাকার। যদিও আমাদের সাথে থাকে তাহলে ডেটা সিস্টেম ট্র্যাকিং কোনো কিছুই সমস্যা হবে না। নওশাদ মাথা নাড়ায়। আমি বুঝতে পারছি আপনি কি চাইছেন, কিন্তু কিন্তু কি? ও এসব সামলাতে পারবে না। দুই দিক কুলিয়ে আসতে হিমশিম খাবে। আরজে সরু চোখে তাকালো। সবাই প্রথমে হিমশিম খায় নওশাদ। প্রথম পারে না, সময় লাগে, কিন্তু এক সময় শিখে যায়। নওশাদ রাগ চেপে বলে, কিন্তু আসলেই পারবে না। আপনার পক্ষে কাজ করলে ও অহনার কাছে ধরা পড়বে, আমি নিশ্চিত। আরজে এবার গম্ভীর হয়ে যায়। কিন্তু এই কাজটা করতেই হবে নওশাদ, না হয় পরবর্তী সময়েও কাল হয়ে দাঁড়াতে পারে। নওশাদ ধৈর্যহারা হলো, কিন্তু ধীরে বলল, কিন্তু তাই বলে ওর মতো একটা উটকো ঝামেলা ওকে সামলাবে কে? এবার আরজে হেসে ওঠে। ঠাট্টার হাসি তার। কেন? আমার টিমে তার বয়ফ্রেন্ডও তো আছে, সেই না হয় সামলালো। চোখ কুচকে এলো নওশাদের। বুঝলো আরজের মাথায় সাংঘাতিক কিছু চলছে। কয়েক সেকেন্ড কেউ কিছু বলল না। গাড়ির ভেতরে শুধু ইঞ্জিনের হালকা শব্দ হয়। অনেকটা পথ পেরিয়ে নওশাদের নিজস্ব ঠিকানার সামনে থামলো গাড়ি। নামার আগ মুহূর্তে নওশাদ পেছন ফিরল। মাতৃভূমিতে আর কতক্ষণ? আরজে চিটে সোজা হয়ে বসলো। লাস্ট একটা কিট বাকি, তাকে সাফ করে দেশ ছাড়ছি। তার কথাই সায় দিয়ে নেমে গেল নওশাদ। তার নামার পর গাড়িটা চলতে লাগলো। রাতটা একটু গভীর হয়েছে। চারিদিকের কোলাহল ক্রমশ কমে গেছে। পার্টি থেকে ফিরে অহনা ধীরে ধীরে ফ্ল্যাটে ঢোকে। বাইরের আলো আওয়াজ সব দরজার সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায়। ঘরের ভেতরটা অদ্ভুতভাবে চুপচাপ। জুতো খুলে একপাশে রাখে সে। সিবিআই হওয়ার পর থেকে একাই থাকতে হচ্ছে তাকে। এই অচেনা শহরটাই এখন তার ঠিকানা হয়ে আছে। এক মুহূর্ত দাঁড়িয়ে থাকে সে। দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার। তারপর ফ্রেশ হতে যায়, মুখে পানি দেয়, আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকায়। বহুদিন পর যেন নিজেকে দেখছে সে। চোখে ক্লান্তি, ফ্যাকাশে হয়ে যাওয়া ঠোঁট, আর চোখের নিচে জমে থাকা একরাশ রাত জাগা। তাচ্ছিলের হাসি হাসল সে। নিজে মনে মনে বলল, হ্যাঁ, অল টাইম বিউটিফুল। ফ্রেশ হয়ে এসে সোফায় বসে মোবাইলটা পাশে রাখে। ঠিক তখনই ফোনটা বেজে ওঠে। মুখটা মুছতে মুছতে মোবাইলটা আবার হাতে নিল। স্ক্রিনে নামটা দেখেই অহনা সোজা হয়ে বসল। কর্নেল আরিফের কল।
কল ধরে কানে নেওয়ার সাথে সাথে ওপাশ থেকে শান্ত ছোট্ট করে আরিফ বলে উঠল, তুমি ঠিকই ছিলে অহনা। আর যে আরও একটা মার্ডার করেছে। এক্সপার্ট বিজনেস পিন্টুকে তার শিপেই মারা হয়েছে। এইটুকুই বললেন তিনি। আর কোনো কথা নেই। গলার স্বর ছোট, যেন সে বিষয়টা শোনাতে চাইছে না। কি করে শোনাবেন? এটা যে তাদের ব্যর্থতা। ফোন কেটে যায়। অনেক কিছুক্ষণ মোবাইলটা হাতে ধরে থাকে। মাথার ভেতর যেন হঠাৎ করে শূন্য হয়ে যায়। ফোনটা ফেলে দিয়ে মাথাটা চেপে ধরে সে। শান্ত কণ্ঠে মিনমিন করে বলে, পিন্টু, আরও একটা খুন, আরও একটা লাশ, আরও একবার হার, আমি আবার হারলাম। তার বুকের ভেতরটা জ্বলে ওঠে রাগে। হাতের ধরাটা শক্ত হয়ে যায়। সে জানে এই খুনটা আটকানো যেত। প্রতিবারই সে আর্যের খুনের খুব কাছাকাছি পৌঁছে যায়, কিন্তু প্রতিবারই কাগজ, অনুমতি, সিস্টেম এইসবে যেন এক পা পিছিয়ে যেতে হয়। আর সেই এক পা পিছনোর সময় আর্যের হয় পালাই, আর না হয় আরেকটা খুন করে বসে। খারাপ লাগছে অহনার। ইচ্ছে করছে সব এক নিমিষেই শেষ করে দিতে। ইচ্ছে করছে এখনই বেরিয়ে পড়তে, পিন্টুর কেস হাতে নিতে। কিন্তু আজ শরীরটা ভারী লাগছে। অদ্ভুত একটা ক্লান্তি এসে বসেছে। আজ আর দৌড়াতে মন চাইছে না। আজ আর আর্যের পেছনে ছুটতে ইচ্ছে করছে না। অহনা ধীরে উঠে দাঁড়ায়। ঘরের ভেতরটা তার দম বন্ধ করা লাগে। সে বারান্দায় চলে যায়। বাইরে অন্ধকার, চারপাশ নিস্তব্ধ। দূরে কিছু লাইট জ্বলছে, আর উপরে চাঁদটা একা দাঁড়িয়ে আছে। বারান্দার রেলিংয়ে ভর্তি অহনা চুপচাপ দাঁড়িয়ে থাকে। হাওয়াটা ঠান্ডা, মাথার ভেতরটা একটু হালকা লাগে। ঠিক তখনই হঠাৎ মোবাইলে একটা নোটিফিকেশন আসে। আলো জ্বলে ওঠে মোবাইলটার। নোটিফিকেশনটা শো না করলো। রাত এখন 2:27 বাজে। তা শো করলো। ভুরু কুচকে এলো অহনার। এত রাতে কে মেসেজ করছে? অহনা ধীরে ফোনটা হাতে নেয়। আননোন নাম্বার থেকে চকচক করছে একটা লেখা। সারাক্ষণ নাকের ডগায় রাগ নিয়ে ঘুরে বেড়ানো সিবিআই আজ শান্ত। হার মেনে নিলে নাকি ম্যাডাম? মুখ শক্ত হলো অহনার। সে জানে এসবের পেছনে কে আছে, কিন্তু যে আছে তাকে এখন পেলে সিবিআই এর বন্ধুকে সবকটা বুলেট এই জঘন্য মজা করা অপরাধী লোকটার হৃৎপিণ্ডে পুড়ে দিত। মেসেজটা দেখে রাগে হাত কাঁপছে তার। ততক্ষণে আরও একটা মেসেজ এলো। বরাবরই চ্যালেঞ্জ আমার পছন্দের, তবে এইবার চ্যালেঞ্জের সাথে চ্যালেঞ্জ যে করেছে তাকেও মনে ধরল। বেস্ট অফ লাক ডার্লিং। যাকে খুঁজছ অলরেডি একবার তাকে স্বচক্ষে দেখেও ফেলেছ। সো বি কেয়ারফুল। হাই আম এ মনস্টার। হা 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 হা। অহনা কোনো মেসেজ টাইপ না করে সরাসরি কল করলো নাম্বারটায়। একবার, দুইবার, তিনবার, না, লোকটা কল ধরছে না। তখনই আরও একবার মেসেজ এলো। ডোন্ট বি প্যানিক ডার্লিং। তুমি চাইলে এই অদম যে কোনো মুহূর্তে তোমার সামনে আসবে। দাঁত কেঁচে উঠল অহনার। পুনরায় একবার কল করলো নাম্বারটায়। সূর্যের উজ্জ্বল নরম আলো কাছের জানলা ভেদ করে উপর হয়ে শুয়ে থাকা আর যে চোখে পড়ল। কিছুক্ষণের মধ্যে চোখগুলো কুঁচকে নিল সে। বিরক্তিকর মেজাজে চোখ নিপু নিপু করে তাকালো সে। ছেলেটা বরাবরই সুদর্শন, কিন্তু তার চোখগুলো অন্যরকম সুন্দর। সূর্যের আলো চোখের মণিতে পড়ে, সেটি আরও জলজল করে উঠল। কপালের উপর পড়ে থাকা চুলগুলোর উপর হাত চালালো সে। ঠিক তখনই তার মোবাইলটা ভাইব্রেট করে উঠল। কুচকানো চোখে তাকালো মোবাইলটার দিকে। নিজের ফ্লোর থেকে ইয়ং কল করেছে। কিছুক্ষণ বেজে বন্ধ হয়ে গেল। পরক্ষণেই দেখল নওশাদ প্রায় 19 বারের মতো কল করেছে। শেষে ইয়ং। নওশাদ হয়তো আরজেকে কল করে না পেয়ে ইয়ংকে কল করতে বলেছে। সকাল সকাল এত হাহাকার কেন? সন্দেহ হলো আরজের। নওশাদকে কল ব্যাক করতে যাবে, ঠিক তখনই ফ্ল্যাটের কলিং বেল বেজে উঠল। ভাবলো না কিছুই, নিশ্চয়ই ইয়ং এসেছে তার জীবনে। ইয়ং নওশাদের মতো দুমুখ সাপ ছাড়া এত সকাল সকাল কোনো সুন্দরী রমণীর আগমন তো আশা করা যায় না। বিরক্তি নিয়ে উঠে গেল বিছানা থেকে। দরজার কাছে গিয়ে দরজা খুলতে খুলতে বলল, বিরক্তিকর জীবন। বাংলাদেশ থেকে বেরিয়ে সোজা হিমালয়ে যাব। এতটুকু বলে সামনে তাকাতে কাত করে রাখা ঘাড়টা সোজা হয়ে গেল। বিরক্তি মাখা চোখ দুটো সরু, গম্ভীরতা এসে থামলো সেই চোখে। কেননা সামনে বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে অহনা। তীক্ষ্ণতার চাহনি। আর্যের চোখের দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে হাসলো অহনা। ওয়ানা,
উইশ ইউ এ ভেরি গুড মর্নিং মিস্টার মাফিয়া। ওই সময় ইয়ংই পেছন থেকে আসে, হয়তো তাড়াহুড়ো করে এসেছে, যার দরুন হাঁপাচ্ছে সে। ইয়ং এগোতে নিলেও আরজে চোখ দিয়ে ইশারা করলো না এগোতে। অল্প হাসার চেষ্টা করলো আরজে, একবার নিজের দিকে তাকালো, খালি গা, শুধু কালো রঙের ট্রাউজার পরনে। মাত্র ঘুম থেকে উঠল সে। অহনা আসবে জানলে সে নিশ্চয়ই ভালো কিছু পড়তো। তাকালো অহনার দিকে, সে প্রখর দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে আরজের মুখের দিকে। গুড মর্নিং, বাট গান হাতে কে গুড মর্নিং বলে? অ্যান্ড হু দ্য হেল ইজ মাফিয়া? আপনি খুব ভালো গেমার আর যে, তবে কেন জানি আপনার গেমগুলো আমার কাছে ধরা পড়ে যায়। মেবি কো অ্যাক্সিডেন্ট। ঠিক তখনই নওশাদ পেছন থেকে অহনার মাথায় বন্দুক ঠেকায়। ড্রপ দ্য গান অহনা। ভাবন্ত দেখা গেল না অহনার মুখে। এখনো বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে আরজির দিকে, কিন্তু নওশাদের এমন আচরণে আরজি বিরক্ত হলো। নওশাদ, স্টপ ইট। আর যে ওনাকে আপনি চিনেন না, উনি যে কোনো মুহূর্তে আপনাকে শ্যুট করবে। উপর থেকে অর্ডার আছে আপনাকে অন দ্য স্পট শ্যুট করার, আর উনি সেই সরকারের অধীনের দালাল। নওশাদকে থামিয়ে দিয়ে আরও একবার আরজি বলল, নওশাদ, বন্দুক নামাও। নওশাদ কিছু বলার জন্য মুখ খুলতে অহনা তার বন্দুকের নলটা আরজির থেকে নওশাদের দিকে ঘুরিয়ে তার পায়ের কাছে গুলি করলো। শব্দটা ঘর কেঁপে উঠল। বুলেট গিয়ে লাগে নওশাদের পায়ের ঠিক পাশে। নওশাদ চমকি পেছনে লাফ দেয়। শরীরে লাগেনি, কিন্তু পরিস্থিতি হাতছাড়া হয়ে গেছে। ইয়ং আর 1 সেকেন্ডও অপেক্ষা করে না, সে সামনে এগিয়ে আসে। হঠাৎ করেই সে ঝাঁপিয়ে পড়ে অহনার হাতে ধরা বন্দুকের দিকে। বন্দুকটা ধরতে যেতে অহনার সঙ্গে সঙ্গে হাত ঘুরিয়ে নেয়। মুঠো বাঁধা হাতটা সোজে গিয়ে লাগে ইয়ংয়ের মুখে। ইয়ং এক কদম পিছিয়ে যায়, সে আবার এগিয়ে আসে। এবার অহনার কবজি চেপে ধরতে যায়, কিন্তু অহনা হাত টেনে এনে কোনোই দিয়ে ইয়ংয়ের বুকে আঘাত করে। ইয়ং শ্বাস আটকে আসে। ইয়ংয়ের পা দুটোর মাঝে কিক, সঙ্গে সঙ্গে ইয়ং কুকড়ে যায়। অহনার সুযোগ ছাড়ে না, সে সামনে এগিয়ে গিয়ে ইয়ংয়ের কলার ধরে টেনে নেয়, মাথা দেওয়ালে মারে, তার হাত ঘুরিয়ে পেছনে মুচড়ে ধরে, এক পা দিয়ে তার হাঁটুতে চাপ দেয়। ইয়ং মেঝেতে আধা বসে পড়ে। অহনার হাতের বন্দুকটা আবার আরজের দিকে তাক করে। আরজে তখনও নড়েনি, সে বুকে হাত গুজে চুপচাপ তাকিয়ে আছে অহনার দিকে। তার চোখে তখন ভয় নেই, আছে গভীর আগ্রহ আর একরাশ অবাক হওয়া। তুমি কে? নওশাদের চোখ কুচকে আসে, মনে মনে বলল, কে মানে? আরজের মাথা ঠিক আছে? অহনাকে চিনেও জিজ্ঞেস করছে তুমি কে? এটা কেমন কথা? ঘরের ভেতরে নীরবতাটা অস্বস্তিকর। আর যে সোফায় হেলান দিয়ে বসে আছে, চোখ দুটো অহনার দিক থেকে সরল না। আর যে নিচু গলায় বলে, আমি কিছু জানতে চেয়েছি অহনা, কে তুমি? অহনা কিছুক্ষণ চুপ থাকে। আর যে আবার বলে, এবার কণ্ঠে সামান্য কৌতূহল, তুমি বড্ড রহস্যময়, কিন্তু তার সম্পর্কে আমি জানতে চাইব না। তুমি কে, আর আমাকে কিভাবে চিনলে? অহনা ধীরে উঠে দাঁড়ায়। নওশাদ শ্বাস আটকে রাখে। অহনার মুখ চোখ গম্ভীর। এক মুহূর্তের জন্য তার চোখ দুটো ঝাপসা হয়ে আসে, কিন্তু সে সামলে নেয়। তারপর স্পষ্ট গলায় বলে, কর্নেল আউতারুর শেখকে মনে পড়ে? আর যে প্রথমবারের মতো নড়েচড়ে বসে, মুখটা তার গম্ভীর হয়, তার চোখে একটা পুরনো ছায়া ভেসে ওঠে। অহনা এক কদম এগিয়ে আসে, তার গলা এবার একটু নরম হয়। আমার উপর তোমার অনেক ঋণ আর যে, এর জন্যই আজ সিস্টেম বাইরে গিয়ে তোমাকে শ্যুট করিনি। একটু থেমে আবার বলল, তুমি আমাকে আমার খারাপ সময় আগলে নিয়েছিলে। কেউ একজন বলেছিল, যারা খারাপ সময়ে জড়িয়ে ধরে তাদের ঋণ শোধ করতে নেই। তাই সরে গেলাম আমার রাস্তা থেকে। এইটুকু বলে সে থামে। আর যে কিছু বলতে চাই, কিন্তু অহনা একটা কিছু ভেবে বলল না। অহনা তার অপেক্ষা করে না, সে ঘুরে দাঁড়ায়, দরজার দিকে হাঁটে। হাতটা ধরার আগে 1 সেকেন্ড থামে, কিন্তু পেছনে তাকায় না। তারপর দরজা খুলে বেরিয়ে যায়। ঘরে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ে। নওশাদ ধীরে আরজের দিকে তাকায়। এইসবের মানে কি? আরজে চুপ করে আছে, তার চোখে এখনো কোনো ভাবান্তর নেই, কিন্তু ঠোঁটের কোণে ধীরে ধীরে একটা হাসি ফুটে ওঠে, বড় রহস্যময় সেই হাসি। সে রাতটা অস্বাভাবিক রকমের নিস্তব্ধ ছিল। চাঁদ ছিল না, আকাশটা ছিল গুমট অন্ধকার।
পরিত্যক্ত গুদাম ঘরটার ভেতরে একটা কিশোরী মেয়ে কাঁপছিল। হাত পা আর মুখ বাঁধা ছিল তার। সেকল এত শক্ত ছিল যে সে নড়তেও পারছিল না। ঘরটা স্যাঁতসেঁতে, মেঝেতে পুরনো তেলের গন্ধ, চারপাশে দেওয়াল ঘিরে রেখেছিল বন্দীদের মতো। মেয়েটার মুখটা ছিল মলিন, চুল এলোমেলো, চোখ লাল হয়ে গিয়েছিল কাঁদতে কাঁদতে। বারবার মনে পড়ছিল বাবার মুখটা, যিনি ছিলেন একজন কর্নেল আতাউর শেখ, যে মানুষটা দেশকে আগলে রাখতে গিয়ে 4 জন ক্ষমতাবান ব্যবসায়ীর হাতে খুন হয়েছিল। টাকা জোরে সত্য ধীরে ধীরে চাপা দিতে চেয়েছিল সেই 4 জন। তাই কর্নেলের স্ত্রী অর্থাৎ ওই মেয়েটির মা কেস করেছিল সেই ব্যবসায়ীদের বিরুদ্ধে। কোর্টে গিয়েছিল, নথি জমা দিয়েছিল সেদিন, যার দরুন তার মেয়েকে অপহরণ করে এনে কেস বন্ধ করিয়েছে তারা। কিন্তু তারপরও ব্যাপারটা থামেনি। যে মেয়ের জন্য কেস বন্ধ করেছে সেই মেয়েকে তারা 4 জন ফিরিয়ে দেয়নি, বরং দেশ থেকে পাচার করার লোভে মেতে ওঠে। হঠাৎ লোহার দরজা খুলে যাওয়ার শব্দে মেয়েটার শরীর শক্ত হয়ে গেল। 2 জন মধ্যবয়সী লোক ঢুকলো ভেতরে। চোখে ক্লান্তি নয়, বরং নিষ্ঠুর আত্মবিশ্বাস। ওরা সেই 4 জনের অংশ। একজন সৌমদেব, অন্যজন টিটু খন্দকার। জঙ্গলের হিংস্র পশুর মতো এগিয়ে আসছিল মেয়েটার দিকে। হিংস্র তাদের চাহনি। টিটু ঠোঁটে হাসি টেনে বলল, কি মামুনি, কেমন আছো? তোমার মা বাবার কারণেই তো আজ এই অবস্থা। প্রয়োজন ছিল বলো? তোর মায়ের সাহস অনেক বেড়ে গিয়েছে, তাই না? দেখ তোর পরিণতি। আরেকজন ধীরে ধীরে এগিয়ে এলো। মেয়েটা দেওয়ালের সাথে লেপ্টে বসলো। মনে হলো সে বুঝি দেওয়ালটা ভেঙে তার ভিতর ঢুকে যায়। মুখ দিয়ে শব্দ বের হচ্ছিল না, হওয়া সম্ভব নয়। মুখটা তো এই হিংস্র মানুষগুলো বেঁধে রেখেছে। শুধু সেই অসহায় চোখ দুটো দিয়ে পানি গড়িয়ে পড়ছিল। লোক 2 জন এগিয়ে আসছিল তার দিকে। কিন্তু এরই মাঝে হঠাৎ বিদ্যুৎ চলে গেল। ঘরটা ডুবে গেল সম্পূর্ণ অন্ধকারে। এক মুহূর্তের জন্য নীরবতা ছেয়ে গেল সম্পূর্ণ ঘরটায়। পরক্ষণেই একটা বিকট শব্দ হলো, কারোর শরীর মেঝেতে আছড়ে পড়ার শব্দ, আর একটা চাপা আর্তনাদ। অন্ধকারের কারণে মেয়েটা কিছুই দেখেনি, শুধু অনুভব করেছিল ঘরের আবহাওয়া বদলে গেছে। কয়েক মুহূর্ত পর একটা গম্ভীর স্থির কণ্ঠ শুনে সে। হুশ, নড়ো না, চোখ বন্ধ করো। মেয়েটা কেন জানি সেদিন আর্যের কথা মতো চোখ বন্ধ করেছিল। কেন জানি খুব ভরসা করতে চেয়েছিল আর্যকে। তৎক্ষণাৎ বন্ধ করে নিল চোখগুলো। আর বন্ধ চোখ জোড়া যখন খুলো, ঘরের আলো ফিরে এসেছে। লোক 2 জন মাটিতে পড়ে আছে, নড়ছেও না। তাদের বুকের কাছ থেকে রক্ত গড়িয়ে পড়ছে। আর সামনে দাঁড়িয়ে একজন অচেনা লোক, কালো জ্যাকেট, ভেজা বুট, চোখে এমন এক দৃষ্টি যেটা ভয়ঙ্কর আবার আশ্বাসের। আর যে ছিল সেদিন, সে মেয়েটার সামনে হাঁটু গেড়ে বসেছিল। কণ্ঠটা ছিল তখন অদ্ভুত নরম। মুখটাকে একটু নরম করে নরম স্বরেই বলে উঠল, শেষ, কেউ আসবে না আর। ভয় পেও না, তুমি তো স্ট্রং। মেয়েটা চোখে মুখে তখন শুধু কান্না। আর যে আর কোনো প্রশ্ন করেনি, শুধু নিজের কোটটা খুলে মেয়েটার কাঁধে জড়িয়ে দিয়েছিল। সে রাতে 4 জন খুনি বিচার হয়ে গিয়েছিল, নীরবে কিন্তু চূড়ান্তভাবে। পরের দিকে আকাশ ফেটে বৃষ্টি নামলো। আর যে মেয়েটাকে গাড়িতে বসে তার মায়ের কাছে নিয়ে গিয়েছিল যেন তার হাতের আমানত। মেয়েটি বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে। মেয়েটার মা যখন মেয়েটাকে বুকে টেনে নেয়, আর যে তখন বৃষ্টির ভেতর অনেকটা পেছনে দাঁড়িয়েছিল, মেয়েটার মায়ের দৃষ্টির বাইরে। কিন্তু মেয়েটা ঘুরে তাকিয়েছিল সেই ভেজা চোখ দুটি দিয়ে। আর্যের মুখটা পরিষ্কার দেখেছিল সে। তার তাকানোতে আর যে কিছু বলেনি, শুধু একবার মাথা নেড়েছিল, যেন সে আশ্বাস দিয়েছে। আর তারপর অন্ধকারে মিলিয়ে গিয়েছিল। বর্তমানে এসব কথা বলতে বলতে হালকা হাসলো আরজে। নওশাদের মুখ শক্ত হয়ে আছে। একটা দীর্ঘশ্বাস শোনা গেল আরজের। চোখে অদ্ভুত এক শান্তি। ঘাড় ঘুরিয়ে নওশাদের দিকে তাকিয়ে বলল, সময় বড় নিষ্ঠুর, সাথে পরিবর্তনশীল। কিন্তু কিছু কিছু জিনিস সময়ের পরিবর্তন আসলেই বিস্ময়কর। এই যেমন ধরো অহনা। এক মুহূর্ত থামলো আরজে। একটা কথা ভেবে দেখেছ নওশাদ, সেই ভয় পাওয়া মেয়েটা চুনোপুটির ন্যায় ছিল এক সময় সে, কিন্তু আজ সে আমার সামনে বন্দুক তাক করে দাঁড়িয়েছিল। তার চোখে এক রত্তি ভয় আমি আজ খুঁজে পাইনি। এখন আমার কেমন রিয়াকশন দেওয়া উচিত বলো তো? ঘরে আবার নীরবতা নেমে এলো। নওশাদ কিছুক্ষণ নিশ্চুপভাবে তাকিয়ে রইল আরজের দিকে। ফের নীরবতা ভেঙে বলে উঠল, আর যে যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে দেশ ছাড়তে হবে। অহনা চিনে গেছে,
সিবিআই টিমের সবাই চিনতে কতক্ষণ? অহনা আমাকে তখন থেকে চিনে যখন আমি সদ্য ব্যবসা জগতে প্রবেশ করেছিলাম। অহনা ক্ষতি করবে। আর যে হাসলো, হাসির তালে মাথা দোলালো। সে আমার খারাপ চাইলে এতক্ষণে আমি হাসতে থাকতাম। ক্ষণিকের জন্য হলেও সে আমাকে হারিয়ে দিতে পারত, কিন্তু সে এমন করেনি, আর না এমন করবে। আপনার এমন বিশ্বাসের কারণ বুঝলাম না আরজে। আর যে চুলগুলোতে হাত বুলাতে বুলাতে এগিয়ে আসলো, নরম গদিতে সোফায় বসতে বলল। আমার শেষ শিকারের খবর কি? নওশাদ বুঝলো আর যে অহনা সম্পর্কে কথা বলতে চাইছে না, তাই মাথা নিচু করলো, জবাবি বলল। কাল একটা আর্ট এক্সিবিশনে তাকে ইনভাইট করা হয়েছে। আর যে আইস করে বসলো গদিটায়, মাথাটা কাত করে তাকালো নওশাদের দিকে, ঠোঁট বাগিয়ে জিজ্ঞেস করলো। গ্যালারি প্লেনে? নওশাদ মাথা হ্যাঁ সূচক নাড়ালো, আর যে ফের বাঁকা হাসলো। চলো নওশাদ, কাল না হয় আমিও একবার এক্সিবিশন দেখে আসি। নওশাদ বুঝলো আর যে এর না বলা কথা, তাই সহসাই মাথা নাড়ল আর অনুমতি নিয়ে বেরিয়ে গেল। অহনা আজ বেরোয়নি, ফোন সাইলেন্ট, ঘরের সকল পর্দা টানা। তার সর্বক্ষণ খালি ঘরে থাকা ফ্ল্যাটটা যেন নিজের মধ্যেই গুটিয়ে আছে। বহুদিন পর অহনা আজ রান্নাঘরে নিজের পছন্দ মতো খাবার তৈরি করেছে, শুধুমাত্র নিজের জন্য। সকালে আর্যের সাথে দেখা করার পর সারাদিনই বাসায় ছিল, মন মতো সবটা গুছিয়েছে আজ নিজের হাতে। সকাল পেরিয়ে দুপুর, আর দুপুর পেরিয়ে বিকেল হলো। বিকেলবেলায় নিজের জন্য এক কাপ চা, এতটুকুই। বিকেল পড়তেই হুট করে কলিং বেল বেজে উঠল, একবার দুইবার। অহনা হয়তো জানতো এই অসময়ে কার আগমন ঘটতে পারে, তাই ধীর পায়ে এগিয়ে গেল দরজার দিকে। দরজা খুলতে সামনে নিশি দাঁড়িয়ে। একটু অবাক হলো না অহনা? অন্যান্য দিনের মতোই দরজা খুলে দিল, কিন্তু আজ নিশি একটু অন্যরকম হয়ে আছে। চঞ্চলতা নেই, হাসি নেই, মুখটা শক্ত হয়ে আছে, তার চোখে চাপা ঝড়। অনেক কিছু বলার আগে নিশি ভেতরে ঢুকে গেল। এই ফ্ল্যাটটা তার অচেনা নয়, কাজিন হওয়ার সুবাদে প্রায়ই আসা হয়। নিশি গিয়ে সোফায় বসলো। কয়েক সেকেন্ড নীরবতা। নিশিকে বসতে দেখে অহনা 2 কাপ চা এনে সামনে রেখে বসলো নিশির পাশে। নিশি তাকালো অহনার দিকে, সরাসরি প্রশ্ন ছুঁল। কাল তুই ইনভেস্টিগেশনে যাসনি কেন? অহনা তাকালো না, কোনো উত্তরও দিল না। বিরক্ত হলো নিশি, গলায় একটু চড়া করলো। আমি তোর সাথে কথা বলছি অহনা। অহনা তবু চুপ রইল। নিশি ধৈর্য ভাঙল, বুক ফুলিয়ে শ্বাস নিল সে। ঠিক আছে, এটা না বলে তাহলে এটা বল, আর যে তুই ছেড়ে দিলি কেন? তাকে শুট করলি না কেন? একটা রিপোর্টও দিলি না কেন? অহনা, আমি কিছু জিজ্ঞাসা করছি। অহনার চোখের পাতা নড়ল, কিন্তু মুখ খুলল না। নিশি উঠে দাঁড়ালো। তুই জানিস না তুই কি করেছিস? আর যে কত মানুষকে খুন করেছে, আর তুই ওকে ছেড়ে দিলি? হঠাৎ থেমে গিয়ে নিশি বলল। তুই কি ফুফিকে দেওয়া বাধাগুলো ভুলে গেছিস? অহনা চোখ তুলে তাকায়, তার চোখের ভাষা আজ বুঝলো না নিশি। নিশির মুখ শক্ত করে বলে উঠল। আমি তোকে এত বড় ভুল করতে দেব না অহনা, তোর ওয়াদা ভাঙতে দেব না, দেশের সাথে বেইমানি করতে দেব না। তাই আমি টুকু বলে থেমে যাওয়ায় সন্দেহ হলো অহনার। ভুরু কুচকে তাকিয়ে রইল সে। নিশির উদ্দেশ্য বুঝলো না, চোখ সরু করে জিজ্ঞেস করলো। কি? তুই তুই কি করছিস? হ্যাঁ, আমি কর্নাল আর বাকিদেরকে বলে দিচ্ছি, আর যে রায়হান, আর রায়হানি যে আর যে আজ আর্ট এক্সিবিশনে পুরো সিআইবি ফোর্স তাকে ঘেরাও করবে, আর অন দ্য স্পট ওকে শুট করার অর্ডারও আছে। এই কথাটা শেষ হওয়ার আগেই এক সাংঘাতিক কাজ করে বসলো অহনা। নিশির বাম গালে চড় দিয়ে বসলো সে। ঘরে বাতাসটা যেন কেঁপে উঠল। নিশির মাথা একপাশে ঘুরে গেল। নিশি যেন বিশ্বাসই করতে পারল না, অবাক নয়নে তাকিয়ে রইল। অহনার চোখে আগুন। তুই জানো না তা নিয়ে কথা বলার অধিকার ওর নেই তোর। তুই তুই আমাকে মারলি কেন? আরজে, এই আরজের জন্য? অহনা এক পা পিছিয়ে এলো। আর যে কে তুই চিনিস? তার নাম জানিস নাকি তার কাজ জানিস? জানিস সে কি? নিশি ছলো ছলো চোখে চুপ করে তাকিয়ে রইল। অহনা গলা ভারী করে বলল। সে আমার সেভিয়ার। আমার জীবনটা যেখানে শেষ হয়ে যাওয়ার কথা ছিল, সে সেই দিন আমাকে বাঁচিয়েছে। আমার বাবার খুনিদের শাস্তি দিয়েছে। সে সব সময় কিছু করেছে।
যা আইনের দ্বারা সম্ভব হয়নি। নিশ্চোখ বড় হয়ে গেল। অহনা, তুই কি বলছিস এসব? অহনা চোখ নামালো। 1 সেকেন্ডের জন্য তার কণ্ঠ ভেঙে এলো। এই সত্যটা আমি কাউকে বলিনি, তোকেও না। আমি তোকে চিনতাম আর এটাও জানতাম যে কোনো ভুল কাজ করে না, কিন্তু সময়ের পরিবর্তনে নিজে অন্যের সদস্য হওয়ার থাকে নতুন করে চিনতে ভুল করেছি। কিন্তু সেদিন পার্টিতে দেখে আমি তার চেহারা চিনেছি। নিশি ভঙ্গুর গলায় বলল, আমি আমি এসবের কিছুই জানতাম না। জানিসনি বলেই সবচেয়ে বড় ভুলটা করেছিস। তখনই অহনা ঘরের ভেতর গেল। ড্রয়ার খুলে নিজের সার্ভিস পিস্তলটা হাতে নিয়ে ঘর থেকে বেরোতে নিলে নিশি পেছন থেকে ডেকে উঠল। অহনা, তুই কি করছিস? তুই আইন ভাঙছিস। অহনা তাকালো, চোখে কোনো দ্বিধা নেই। আমি যা করেছি ভেবে চিন্তে করেছি, আর যে সকল বিরুদ্ধে কাজ করেছে সে সেইগুলোই করছে, সেগুলো আমার মনের আওতায় থেকেও পারছি না। বলে দরজা খুলে বেরিয়ে গেল অহনা। নিশি একা দাঁড়িয়ে, গাল এখনো জ্বলছে জ্বরের দাগ। ফিসফিস করে বলল, তুই আরজেকে বাঁচাতে যাচ্ছিস কেন অহনা? তুই নিজেও জানিস না। ফেলে আসা অতীতে হয়তো তুই তাকে নিজের করে ভেবেছিলি, তাই হয়তো তার খারাপ কাজে তোর চোখে পড়ছে না। তোর কথা শুনে আমি দ্বিধায় আছি। আসলে আমার করণীয় কি? তোকে সাপোর্ট করব নাকি আইনের পক্ষে থাকব? সময় পেরোলো। মিউজিয়ামটা নরম আলোয় অদ্ভুতভাবে সুন্দর। কাছের দেওয়ালে প্রতিফলিত আলো, ভেতরে নিঃশব্দে ঘুরে বেড়ানো মানুষ, সাথে অসাধারণ শিল্পকর্ম, সব মিলিয়ে জায়গাটা শান্ত, অতিরিক্ত শান্ত। আর যে সাদা শার্টের হাতাগুলো একটু গুটিয়ে নিল। আজ সে শিল্প দেখতে আসেনি, আজ সে এসেছে জামশেদ নাজিমকে শেষ করতে, যে একজন নামকরা দানব। বাইরে সমাজসেবক, ভেতরে রক্তে হাত রাঙ্গানো ব্যবসায়ী। আর যে নাম করে যে বাইরে রাষ্ট্রে নিজের অবৈধ ব্যবসা পরিচালনা করছে। আর যে সামনে এগোচ্ছিল ঠিক তখনই একটা হালকা অস্বাভাবিকতা চোখে পড়ে তার। খুব বেশি লোক, কিন্তু খুব বেশি নীরবতা। আর যে থামে ঠিক তখনই পেছন থেকে গম্ভীর পরিচিত কণ্ঠ। আর এক পা নড়বে না মিস্টার রায়হান ওরফে আর যে আপনি ঘিরে আছেন। 1 সেকেন্ডের জন্য আর যে অবাক হয় না, শুধু ঠোঁটের কোণে ক্ষীণ একটা হাসি। সে ধীরে ঘাড় ঘোরায়। কর্নেল আরিফ সামনে দাঁড়িয়ে, চারপাশে সিবিআই ফোর্স, বন্দুক সোজা আর যে দিকে তাক করা। আর যে শান্ত গলায় বলে, ভালো প্ল্যান, কিন্তু একটু দেরি হয়ে গেল। এই কথাটার পরের মুহূর্তটা চোখের পলকে ঘটে যায়। আর যে ঝাঁপিয়ে পড়ে, কর্নেলের হাতের বন্দুক ছিনিয়ে নেয়। ঠিক তখনই জামশেদ নাজিম দূর থেকে গুলি চালায়। গুলি গিয়ে লাগে আরজের হাতে। রক্ত ছিটকে পড়ে সাদা মেঝেতে। আর যে দাঁত চেপে ধরে। ফুট করে হয়ে যাওয়ায় কর্নেল আর তার সাথে সকলে, কেউ আরজের দিকে, কেউ জামশেদের দিকে বন্দুক তাক করে। ঠিক তখনই আরেকটা গুলি এসে এবার জামশেদের বুকের মাঝখানে। জামশেদ অবাক চোখে তাকিয়ে পড়ে যায় মেঝেতে। সবাই ঘুরে তাকায়। সামনে দরজায় বন্দুক হাতে দাঁড়িয়ে আছে অহনা। হঠাৎ এমন হয় কর্নেল আরিফ আটকে উঠলেন। এনকাউন্টার আত্মরক্ষায়। ঘর নিস্তব্ধ। কর্নেল আরিফ হতভম্ব হয়ে তাকিয়ে থাকে অহনার দিকে। তুমি জানো তুমি কি করেছো অহনা? অহনা ধীরে এগিয়ে আসে। আর যে সামনে দাঁড়িয়ে যায় ঢাল হয়ে। জি জানি, আর তাই করেছি। এক মুহূর্ত থেমে তারপর দৃঢ় কণ্ঠে, আর যে কোনো সন্ত্রাসী নয়, সে তাদের মেরেছে যারা আইন বাইরে গিয়ে মানুষ মেরেছে। আইনের আওতায় থেকেও যাদের আপনি ছুঁতে পারেননি তাদের শাস্তি দিয়েছে। কর্নেল আরিফ স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। অহনা হাতে থাকা বন্দুকটা কর্নেলের দিকে তাক করে বলল, আজ যদি আপনি তাকে গ্রেপ্তার করেন তাহলে আপনাকে আগে আমাকে আটকাতে হবে। তোমাকে বাড়ি দিয়ে ওর কাছে যেতে হবে কর্নেল। আর যে প্রথমবারের মতো অহনার দিকে তাকায়। হয়তো গর্ব হয়েছে তার অহনার উপর। হালকা হাসি সে, মনে মনে বলে ওঠে, তুমি সত্যি ভয়ঙ্কর হয়ে গেছো বাঘিনী। অহনা একবারও পেছনে তাকায় না। ভুল করেছো তুমি অহনা, এর পরিণাম তুমি জানো না। তার ছিল হাসলো অহনা। পরিণাম? আপনার ভাইয়ের খুনিদের শাস্তি তো দেওয়ার লোক, তাই উনি। আপনার ভাইয়ের মেয়েকে যে বাঁচিয়েছে সে উনি। তাহলে তাদের বাঁচানোর পরিণাম বলুন।
কর্নেল আরিফ বুঝলেন কোন কথার ইঙ্গিত দিয়েছে। তা খুব ভালো করে বুঝলেন তিনি। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো বুক চিরে। তারপর পাশের অফিসারদের দিকে তাকিয়ে বলেন, সবাই ব্যাক করুন, আর জামশেদ নাজিমের অ্যাকাউন্টে রিপোর্ট আমি দেখাবো। সবাই অবাক হলো। নওশাদ দূর থেকে তাকিয়ে আছে। আরজের এক কদম এগিয়ে আসে, অহনার পাশাপাশি দাঁড়ায়। কর্নেল আরিফ তাকান তার চোখে। সে চোখে ভয় নেই, আছে দায়িত্ব আর একটা পুরনো ক্লান্তি। আপনি যাদের মেরেছেন তাদের নাম ফাইলে থাকলেও কখনো চার্জশিট ওঠেনি। একটু থেমে ভারী গলায় বলল, আপনার নাম আমি উঁচু মহলে জানাবো না। মাফিয়াকে ওরা নিজেরা খুঁজুক। আজকের পর থেকে আপনি আমার চোখের সামনে নেই। কর্নেল আরিফ ঘুরে হাঁটা শুরু করে। কেউ থামে না তাকে, কেউ ডাকেও না। তার পেছন পেছন সমস্ত ফোর্স হাঁটা শুরু করলো। ঢাকায় শৈত্যপ্রবাহ বইছে। ঠান্ডা আবহাওয়ায় এয়ারপোর্টের ইমিগ্রেশন ডেস্কের বাইরে দাঁড়িয়ে আছে আরজে। পেছনে দাঁড়িয়ে আছে ইয়ং। সে আরজের এই যাবতীয় কাগজপত্র আর ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। আরজে বারবার ঘড়ি দেখছে, কারোর জন্য অপেক্ষা তার। ইয়ং তার দিকে তাকিয়ে ধীর গলায় বলল, বস, ইউ নিড টু গো, ইট অলরেডি 11। আরজি বুঝলো, কিন্তু তারপরও দাঁড়িয়ে রইল। তাদের ফ্লাইট আছে 11:30 নাগাদ, কিন্তু আরজি এখনো ভিতরে যাচ্ছে না। ঠিক তখনই একটা গাড়ি এসে থামলো। গাড়ি থেকে নিশি, নওশাদ আর অহনা নেমে এলো। চকচক করে উঠল আরজের চোখ। নিশি এগিয়ে আসছিল একবার মাপ চেয়ে নিবে বলে, কিন্তু নওশাদ দূরত্ব পায়ে এগিয়ে এলো আরজের দিকে। আর যে আমি আরো আগে পৌঁছে যেতাম, কিন্তু আমার গাড়ি। নওশাদ আর নিশি দুজনে কাউকে পাত্তা না দিয়ে আরজে অহনার দিকে এগিয়ে গেল। আরজের চোখে অল্প টেনশন, হালকা গলেই বলে উঠল, আমি দেশ ছাড়ছি অহনা। অহনা হেসে ফেলল, জিজ্ঞেস করলো, হ্যাঁ জানি তো, কবে ফিরবে? আরজে তাকাই তার চোখে। যখন তুমি চাইবে। অহনা হালকা কনফিউজড হয়ে ভুরু উচালো আর আমতা আমতা করে আবার বলল, না মানে বলতে চাইছিলাম যে তোমার ভবিষ্যৎ কি। অহনা মাথা নেড়ে বলল, জানি না। আরজি একটু থামে, তারপর হালকা ব্যথার হাসি নিয়ে বলে, আমার বয়স 34। অহনা হেসে ফেলে। হয়তো বুঝলো আরজি আসলে তার কি বলতে চাইছে, কিন্তু সে কিছু বলে না। কিছু কথা না বলাই ভালো। ঠিক তখনই ঘোষণা ভেসে আসে, ফ্লাইট বোর্ডিং। আরজি এক পা পেছনে যায়, শেষবার তাকাই অহনার দিকে। ভালো থেকো। এতটুকু বলে সে ঘুরে যায়। নওশাদ নিশিকে বাই দিয়ে ভিড়ের ভেতর হারিয়ে যায়, কিন্তু অহনা তখনও একইভাবে দাঁড়িয়ে আছে। নিশির নওশাদ দুজনের কেউই বুঝলো না। তার গাড়ি দিকে এগোতে দেখে আর যে দৌড়ে আবার ফিরে আসছে। ভ্রু কুচকে তাকালো অহনা। দৌড়ে সে হাঁপাতে হাঁপাতে বলল, একটা কথা বলিনি অহনা। অহনা ভ্রু কুচকে তাকায়। কি? আর যে একটু হাসে। এই হাসিটা আর মাফিয়া না, বরং একটা নিষ্পাপ মানুষের। আমি সারা জীবন খারাপ মানুষ মেরেছি, কিন্তু কাউকে নিজের করে চাইনি। আজ এই প্রথমবার চাইছি। অহনা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে চোখ করে রইল। আর যে গভীর শ্বাস নেয়। আমি জানি না ভবিষ্যৎ কেমন, জানি না আমি কতদিন বাঁচব, কিন্তু একটু থামে, সরাসরি চোখে চোখ রেখে বলল, আমার সাথে কি জীবনটা ভাগ করবে অহনা? অহনা চোখের চাহনি বুঝল না আর যে তাকিয়ে রইল তার চোখে। অহনা হালকা হেসে বলল, ব্যাপারটা চোর পুলিশ হয়ে গেল না? হুম হুম। যা ভালো ভাবো। চারিদিকের কোলাহল যেন নিশ্চুপ হলো। একই সাথে বোঝা গেল এটা শেষ নয়, বরং নতুন শুরু। তো হ্যালো বন্ধুরা, আজকের এই গল্পটা এই পর্যন্তই। গল্পটা কেমন লেগেছে আপনাদের কাছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম সুন্দর সুন্দর গল্প পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিচে থাকা বেল আইকনটাকে দাবিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।